বস, মেয়েটার খোঁজ পেয়েছি, তবে বাঁচবে কিনা বলা যাচ্ছে না। ধর্ষণ করা হয়েছে তাকে। উলঙ্গ অবস্থায় যমুনার পাড়ে পাওয়া গিয়েছে। শরীরটা ক্ষতবিক্ষত ছিল। আপনার বোন তাকে বাড়িতে নিয়ে এসেছে। ডান হাতের দুই আঙ্গুলে অনবরত ঘুরতে থাকা কলমটা থামিয়ে দেয় ইফতিয়ার। দুই ভ্রুযুগল কুঁচকে ফেলে। ঠোঁটের ভাঁজে থাকা জ্বলন্ত সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে। ধোঁয়া উড়াতে উড়াতে বা হাতটা গলিয়ে দেয় কুচকুচে কালো খোসা খোঁচা দাড়িতে। এটা ইফতির স্বভাব। খুব বেশি চিন্তিত হলে দাড়িতে হাত বুলাবে। স্যার, আমি একটা কথা বুঝতে পারছি না, মেয়েটা তো পুলিশের জিম্মিতে ছিল, ছাড়া পেল কি করে? তাহলে কি পুলিশই তাকে ধর্ষণ করেছে? করতেই পারে। আগুন সুন্দরী, দেখলেই ছু। সরু চোখে লতিফের দিকে তাকায় ইফতি। কাঁচুমাচু হয়ে দাঁড়ায় লতিফ। মুখের কথা মুখেই থেকে যায়, বের করার সাহস নেই। শুকনো ঢোক গিলে কয়েকবার সরি বলে ফেলে। মেয়েটার কোনো পিকচার আছে? শুকনো ঢোক গিলে লতিফ। যাওয়ার আগে ইফতিয়ার বলে দিয়েছিল ফটো আনতে। দেখতে চাই সে মেয়েটাকে। সরি লতিফ, পিকচার তোলার মতন পজিশন ছিল না। খুবই বাজে অবস্থা। সারা মুখে কামড়ের দাগ, রক্ত মাখামাখি। তাছাড়া মেয়েটার দিকে তাকাতেও ঘৃণা লাগছিল। কাল আপনি পুলিশের হাতে তুলে দিলেন, অথচ মুখটা দেখলেন না, তাকালেনও না। নামটা জেনেছি আমি, পূর্ণতা। পূর্ণতা? পূর্ণতা নামখানা মস্তিষ্কে প্রবেশ করতেই দাঁড়িয়ে পড়ে ইফতিয়ার। অস্বাভাবিক হয়ে ওঠে তার শ্বাস প্রশ্বাস। চক্কর দিয়ে ওঠে মাথায়। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নিজেকে একটুখানি শান্ত করে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় রুম হতে। মনের ভুল অথবা নামের মিল হতেই পারে, ইটস নর্মাল। লতিফও সময় নষ্ট না করে ইফতিয়ারের পিছনে ছোটে। ভীষণ ভয় পায় সে ইফতিকে, তবে আজকে আরো বেশি ভয় পাচ্ছে। কেননা তার বসটা একদম অন্যরকম লাগছে। নামটার মধ্যে গন্ডগোল আছে, চতুর লতিফ খুব সহজেই ধরে ফেলে। রুমের সামনে বড় বড় অক্ষরে একটা সাইনবোর্ড টাঙানো, তাতে লেখা ইরিন চৌধুরী নামখানা জানান দিচ্ছে এটা ইরিন চৌধুরীর রুম। এই রুমে ঢোকার পারমিশন কারোরই নেই। ইফতি নিজেও অনুমতি ব্যতীত এই রুমে প্রবেশ করে না। তবে আজকে পারমিশনের আশায় না থেকে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে এবং লতিফ ঢোকার আগেই দরজা বন্ধ করে দেয়। সবার প্রথমেই নজর আটকায় বিছানায় পড়ে থাকা একটা মেয়ের দিকে, যার গলা অবধি সাদা চাদর দিয়ে ঢাকা। এলোমেলো চুলগুলো খাট ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ইফতি আন্দাজ করে নেয় একদম হাঁটু অবধি বোধহয় পড়বে মেয়েটার চুল। মুখখানার দিকে তাকানো দায়, সারা মুখে দাঁতে দাগ বসে আছে। বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটো বন্ধ। ইফতি এক পা দুপা করে এগিয়ে মেয়েটার মাথার পাশে বসে। খানিকক্ষণ তাকিয়ে থাকে মুখখানার দিকে। শ্বাস নিচ্ছে কি মেয়েটা? হয়তো না। কাঁপা কাঁপা হাত দুটো এগিয়ে মেয়েটার মাথায় হাত রাখে ইফতি। সিগারেটে পোড়া লালচে ঠোঁটছোড়া নেড়ে বলে ওঠে, প্রিয় পূর্ণতা, তোমায় আমি ফিরে পেলাম ফুরিয়ে যাওয়ার পরে। সেলিম দুই হাত ভর্তি বাজার নিয়ে ঘামে ভিজে বাড়ি ফেরে। মুখে তার তৃপ্তির হাসি। উঠোনে ব্যাগ দুটো রেখে বসে পড়ে মাটিতে। কাঁধের গামছা নামিয়ে মুছে নেয় ঘামে ভেজা মুখখানা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে বউ এবং মেয়েদের। কাউকেই দেখতে না পেয়ে হাঁক ছেড়ে রাখে। বউ, ও বউ, বাইর হ। দেখে যা, মেলা কিছু আনছি বাজার হইতে। সেলিনা বেগম মাটির চুলায় ভাতের হাঁড়ি বসিয়েছে। ঘরে আজ চাল ছিল না, বিধায় সকালে রান্না হয়নি। মেয়ে দুটো তার না খেয়ে আছে। ছেলেটাকে পাশের বাড়ি থেকে এক মুঠো ভাত চেয়ে এনে খাইয়েছে। বেলা 12টার সময় সেলিম 1 কেজি চাল এবং 1 কেজি আলু এনে দিয়ে গিয়েছে। পেশায় সেলিম রিক্সা চালক। সকাল হতে রিক্সা চালিয়ে কিছু টাকা পেয়েছিল, তাই দিয়েই চাল এবং আলু এনে দিয়ে আবারও চলে গিয়েছিল রিক্সা চালাতে। সেলিনা আঁচলে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে পাটকাঠি দিয়ে তৈরি রান্নাঘর থেকে। স্বামীকে দেখে বেশ অবাক হয় তিনি। আপনি চলে এলেন যে, রান্ধন তো এখনো হয় নাই। সেলিম হাসে, হাতের ইশারায় বউকে পাশে বসতে বলে। সেলিনা বসে। খাই আইছি আমি, খামো না। দেখ মেলা বাজার আনছি। বাজারের থলের দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় সেলিনার। জীবনেও সে এত এত বাজার সদাই চোখে দেখেনি। এত মাছ গোছ টেহা পাইলেন কনে, আর এত বাজার আনলেন কেন? জমিদারের বেড়া দিছে কিনা এই মাছ গোছ চাইল ডাইল। কেন দিছে? আর তারা দিল আর আপনি লইয়া আইলেন কেন? এমবাই তো দেয় নাই বউ, তারা হকলেই আইব রাইতে।
তারা আইব কেন? আমাকে পূর্ণারে পছন্দ করছে জমিদারের নাতি, বিয়া করবা চায়, প্রস্তাব দিছে আমার কাছে। আমিও আর না করি নাই। আজই পাকা কথা কইয়া মায়েরে আংটি দিব। আমাকে পূর্ণার তো রাজ কপাল রে বউ, জমিদার বাড়ির বউ হইব। বুক কেঁপে ওঠে সেলিনার, বিস্ময় চোখে তাকায় স্বামীর মুখপানে। সবে 15 বছরে পা রাখলো তাদের বড় মেয়ে পূর্ণা, এখনই তাকে বিয়ে দিবে, তাও আবার জমিদার বাড়িতে। ভয়ে মুখখানা ধরপড় করতে থাকে সেলিনার। বইয়ের ভার মুখখানা দেখে সেলিম বলে ওঠে, রিক্সা চালাই আমি, মাইয়া দুইটারে 3 বেলা খাওয়াইতে পারি না। বিয়া দিতে কি আর আমার মন সায় দেয়? কি করবো বউ ক? টেহা কামানোর মুরদ নাই তো আমার। জমিদার বাড়ি গেলে 2 বেলা 2টা ভালো মন্দ খাইতেও পারবে। তাছাড়া জমিদারের নাতি দেখতে শুনতে ভালো, বিদেশ থেকে পড়ালেখা কইরা আইছে। আমাকে পূর্ণ ভালো থাকবো, তুই ডরাস না। বলতে বলতে বউয়ের হাতের উপর হাত রাখে সেলিম। সেলিনা মাথা নিচু করে বলে, জমিদার বাড়ির হকগর বেড়াই 2 বিয়া করে, যাই না হই না মায়েরা জীবন নষ্ট করবো। বেড়া মানুষের টেহা থাকলে 2 বিয়া করবারই পারে। ভাত কাপড়ের অভাব তো আর হয় না। তুই কথা কইস না। সাত কইরা রান্দেক মাছ গোস, আমি তা করে বসানোর জায়গা ঠিক করি। সেলিম উঠে চলে যায়। সেলিনার চিন্তা দূর হয় না, বরং আরও জেকে বসে। জমিদার বাড়ির মানুষজন ভালো না, এটা এলাকার সকলের মুখেই শুনে আসছে সেলিনা। সেই বাড়ির ছেলের সাথে মেয়ের বিয়ে। পূর্ণা মাশাআল্লাহ অনেক সুন্দর, পড়ালেখায় ভালো, এইবার ক্লাস 9-এ উঠলো, জিএসসিতে A+ পেয়েছে। যে কারোরই এক দেখায় পূর্ণাকে পছন্দ হবে। ঘন কালো একগুচ্ছ চুল, একদম হাঁটু ছাড়িয়ে পায়ের টাকনো ছুঁই ছুঁই, ধবধবে ফর্সা গায়ের রং। সেলিনা বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে পূর্ণার রুমে যায়। সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি পূর্ণা। গোসল সেরেছে কিছুক্ষণ আগেই, লম্বা চুলগুলো মেলে দিয়ে বই পড়ছে। বই পড়ার সময় একদম বইয়ের মধ্যেই ডুবে যায় পূর্ণা। আশেপাশে তার খেয়াল থাকে না। এই যে যেমন এখন সেলিনা এসে দাঁড়িয়ে আছে, অথচ পূর্ণার খেয়াল নেই। মেয়ের রূপ দেখে নিজেই মুগ্ধ সেলিনা। দোয়া পড়ে ফু দিয়ে দেয় 3 বার পূর্ণার মাথায়। এতক্ষণে পূর্ণা মায়ের অস্তিত্ব টের পায়। বই হতে দৃষ্টি সরিয়ে তাকায় মায়ের মুখপানে। আমার রান্না শেষ হইছে, খাইতে দিবা? এতক্ষণে রান্নার কথা মাথায় আসে সেলিনার। চুলায় যে ভাতের হাঁড়ি বসানো রয়েছে। হ আম্মা, তুই হাত মুখ ধুইয়া আয়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যেতে নেয় সেলিনা। পূর্ণা আঁচল টেনে ধরে। আমার জমিদার বাড়ির ছোট ছেলে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, রাস্তাঘাটে একা দেখলে খারাপ কথা বলে, ছুঁয়ে দিতে চায়। পূর্ণার চোখে পানি। এতদিন মাকে বলতে চেয়েও বলতে পারেনি। আজকে বাবা মায়ের আলাপ আলোচনা শুনেছে সে, তাই মাকে জানালো কথাখানা, যাতে মা বুঝতে পারে জমিদার বাড়িতে বিয়ে দেওয়া ঠিক হবে না। এই তো কালকে ফাঁকা রাস্তা পেয়ে জমিদারের নাতি ইফাত পূর্ণার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছিল। ঘৃণায় শরীর কাঁপতে থাকে পূর্ণার। নিজেকে বাঁচাতে সজোরে থাপ্পড় বসিয়ে দিয়েছিল জমিদারের নাতির গালে এবং ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে এসেছিল। সেই থাপ্পড়ের প্রতিশোধ নিতেই যে বিয়ের প্রস্তাব দেওয়া ভালো করেই জানে পূর্ণা। সেলিনা কিছু বলতে যাবে, তখনই সেলিম রুমে ঢুকতে ঢুকতে বলে, বউ তাড়াতাড়ি রান্দেক, আজকে জমিদার বাবু বিয়ার কাম সাইরা ফেলাতে চায়, শাড়ি গয়না পাঠাইয়া দিছে। পূর্ণার 2 গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে হাঁটু মুড়ে বাবার পায়ের কাছে বসে পড়ে। আমায় বিয়ে দিয়ে না আব্বা, ওরা আমায় বাঁচতে দিবে না। জমিদারের গিন্নি গা ভর্তি গহনা দিয়ে সাজিয়েছে পূর্ণতাকে। গহনা দিয়ে যেন মুড়িয়ে ফেলেছে। টকটকে লাল শাড়ি, গা ভর্তি সোনার গহনাতে পূর্ণতার রূপ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। জমিদার গিন্নি মমতা বেগম পূর্ণতার রূপে মুগ্ধ। মুখ ফুটে কিছু না বললেও মনে মনে বেশ কয়েকবার মাশাআল্লাহ আউড়িয়েছে। এমন মেয়ে তাদের ঘরে যাচ্ছে ভাবতেই ঠোঁটের কোণে হাসি চওড়া হয়ে উঠছে। এই মেয়ের রূপে তাদের ব্যবসায় রমরমা হয়ে উঠবে। উঠোনে মানুষ গিজগিজ করছে। ঘরে বসানোর মুরদ সেলিমের নেই, একখানা চেয়ার দেওয়ারও সামর্থ্য নেই, তাই খেজুর পাতার পাটি বিছিয়ে দিয়েছেন। জমিদার আরমান আসেননি নাতির বিয়েতে। এই ছোট পরিবারে নাতির বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না।
10 গ্রামের তাদের সুনাম রয়েছে। শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, আর তারই নাতি কিনা ছোট ঘর হতে মেয়ে নিচ্ছে। মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। ইফাত খেজুরের পাতার পাটিতে বসে পড়েছে সবার আগে। মাথায় তার টুপি, পরনে সাদা পাঞ্জাবি। মূলত বিয়ের জন্য প্রস্তুত হয়ে এসেছে সে। আপাতত তার মাথায় পূর্ণতার রূপ ছাড়া অন্য কিছু চলছে না। মনে মনে সে ছক কষে ফেলেছে। 1 সপ্তাহ নিজের সাথে রাখবে পূর্ণাকে, ইচ্ছে মতো ভোগ করবে, তারপর পাঠিয়ে দিবে পতিতালয়ে। রূপের যে পাহাড় খদ্দের শুধু আসতেই থাকবে। এক পূর্ণতাকে দিয়েই তাদের ব্যবসায়ী রমরমা করে ফেলবে। জমিদার বাড়ির বড় বউ শিউলি বেগম মাথায় ঘোমটা টেনে বসে আছে পূর্ণতার পাশে। ছলো ছলো দৃষ্টিতে মেয়েটাকে দেখছে। মনে মনে আফসোস করছে মেয়েটার রূপের জন্য। ইস, তোমার সৌন্দর্যই তোমার জীবনটা নষ্ট করে দিল। বলতে ইচ্ছে করলেও বলতে পারছেন না তিনি শাশুড়ির ভয়ে। মেছো বউ রেশমা পাঞ্চি বুঝছে জানালার কাছে বসে। এসবে তার নজর নেই। যা হচ্ছে হোক, এতে তার যাই আসে না। ছেলে তো তার না, তার ছেলে হলে অবশ্য সে রুখে দাঁড়াতো, শাশুড়ির সাথে গলা বাড়িয়ে ঝগড়া করত। তার ছেলের জন্যে তিনি শহুরে বড় ঘর হতে মেয়ে আনবে। ছোট বউ রিমা শাশুড়িকে সাহায্য করছে। মনে মনে সেও বেশ খুশি। তার অসভ্য বেয়াদব ছেলের জন্য এত সুন্দর বউ পাবে এটা তার ধারণাতেই ছিল না। এবার সে গর্ব করতে পারবে বৌমার রূপ নিয়ে। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জমিদার বাড়ির বড় নাতি অফিরাজ। বয়স 30 পেরিয়েছে। গম্ভীর টকচটা অফিকে ভয় পায় গোটা জমিদার বাড়ির প্রতিটি সদস্য। তার সাথে অফি নামটা শুনলেই কেঁপে ওঠে 10 গ্রামের সাধারণ মানুষজন। অফি ইফাদের সামনে গিয়ে দাঁড়ায়। ইফাদ ভয়ে কাঁচুমাচু হয়ে যায়। শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে পড়ে ইফাদ। অফি তার বড় বড় ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেয় ইফাদকে। তারপর শক্ত গলায় শুধায়, বিয়ে করার বয়স হয়েছে তোর? 26 বছরের ইফাত বড় ভাইয়ের প্রশ্নে কাঁপতে থাকে। অফির সামনে সে সচরাচর আসে না। মুখ দেখেই ইফাদের মনোভাব বলে দিতে পারে অভি। ইফাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঋণ ঋণিয়ে কিছু বলতে চায়। আসলে ভাইয়া। বাকিটা শেষ করার আগেই অভি তার শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় মেরে দেয় ইফাদের চোয়ালে। 2 পা পিছিয়ে যায় ইফাদ। স্তব্ধ সকল মানুষ। জমিদারের বড় ছেলে মনোয়ার এগিয়ে আসে। অভি, কি হচ্ছে? অভি তার রক্তাক্ত চোখে বাবার দিকে তাকায়। দমে যায় মনোয়ার। ইফাত বিয়ে করবে না, বিয়েটা হবে আমার সাথে। মমতা বেগম অভির গলার স্বর শুনে এগিয়ে আসে এবং অভির এমন সিদ্ধান্ত শুনে ভ্রু কুঁচকে ফেলে। চোখের চশমা ঠিক করে বলে ওঠে, সিদ্ধান্ত তুমি নিবে। অভি ইফাদের থেকে টুপিখানা নিয়ে তা নিচের মাথায় চাপিয়ে দাদির দিকে তাকায়। ইয়েস। ব্যাস, এখানে আর কারো কোনো কথা বলার সাহস নেই। ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে অভি বসে পড়ে। কাজীকে ইশারা করে বিয়ে পড়াতে। কাজী দেরি না করে শুরু করে দেয়। সেলিম কোনো কথা বলার সুযোগ পায় না, তবে তার মনও ক্ষুণ্ণ হয়েছে। এভাবে একজনের সাথে বিয়ের কথা বলে আরেকজনের সাথে বিয়ে, ব্যাপারটা তার মানতে অসুবিধে হচ্ছে। তবে প্রতিবাদ করার সাহস পায় না। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। জমিদার বাড়ির একটা মানুষও 1 ফোঁটা পানি মুখে তোলেনি, আর তারা তুলবেও না। বিয়ের কার্যক্রম শেষ হয়। শিউলির মনটা হালকা হয়েছে। নিঃসন্দেহে তার ছেলে একজন ভালো মানুষ। হ্যাঁ, অনেকটা রাগী এবং শক্তপোক্ত, তবে মনটা পরিষ্কার। বদমাইশি নেই তার মনে, তবে পূর্ণতার মানিয়ে নিতে বেশ কষ্ট হয়ে যাবে। বিয়ে শেষ হতেই মমতা বেগম দাঁড়িয়ে যায় এবং সবাইকে চলে যেতে বলে তিনিও হনহনিয়ে বেরিয়ে যায়। তার পেছনে যায় রেশমা এবং রিমা। পূর্ণতা অবাক হয়। মানুষগুলো কিছুই খাবে না? তার মা এবং বাবা কত কষ্ট করে রান্না করেছে তারা খাবে বলে। গরিব বলে তারা অপমান করছে, ঘৃণা করে কিছু খাচ্ছে না। শিউলি পূর্ণতার হাত ধরে। চলো মা। পূর্ণতা ওঠে না, মাথা নিচু করে বলে, আপনারা না খেয়ে চলে গেলে আমি যাব না আপনাদের সাথে। দরজার পাশেই ছিল অভি। পূর্ণতার কথা শুনতে পায় সে এবং সাথে সাথেই হুঙ্কার ছেড়ে বলে ওঠে, না খেয়ে কেউ 1 পা নড়লে পা ভেঙে দেব আমি।
সাথে সাথে থেমে যায় সবাই। থামে মমতা বেগমও। ইফাত এক পাশে বসে রাগে ফুঁসছে। পূর্ণা কেঁপে ওঠে। অভি নিজের বক্তব্য শেষ করে রুমে ঢুকে পড়ে। শিউলিকে বলে, আপনি খাইয়ে নিয়ে আসুন সবাইকে, আমি এই মেয়েকে নিয়ে যাচ্ছি। বলেই পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ভারী শাড়ি গহনা পরে লোকটার পায়ের সাথে পা মেলাতে বেশ কষ্ট হচ্ছে পূর্ণতার। হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিয়েছে কয়েকবার। একবার পেছন ফিরেও তাকিয়েছিল। দেখতে পেয়েছে ভাই বোন দুটোকে, কিন্তু মা বাবাকে শেষবার দেখতে পায়নি। নতুন পথ চলা সুখকর হবে না, সেটা 15 বছরের পূর্ণতা আগে থেকেই বুঝতে পেরেছে। বয়স কম হলেও বাস্তবতা সম্পর্কে তার ধারণা রয়েছে অনেকটা। দুনিয়া চিনে ফেলেছে সে। বিশাল বড় জমিদার বাড়ি, আনাচে কানাচে মানুষের শোরগোল, কিন্তু কারো চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না পূর্ণতার পানে। অভি এখনো পূর্ণতার নরম তুলতুলে হাতখানা শক্ত করে ধরে আছে। জমিদার সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার অভির মুখের দিকে স্থির। তার নাতির ঘটানো কাণ্ড তার কানে পৌঁছিয়েছে অনেকক্ষণ আগেই। ভীষণ রেগে আছেন তিনি। তার এই বিশাল সাম্রাজ্য একা হাতে সামলাচ্ছেন অভিরাজ চৌধুরী। তিনি কখনোই চায় না অভি বিয়ে করুক। সাহেবের মতে পুরুষ মানুষ বিয়ে করলে দায়িত্ব ভুলে যায়, লক্ষ্য হতে সরে আসে, বইয়ের কবজায় চলে যায়। তাই তিনি চান অভির সংসার না হোক, সে সারা জীবন দায়িত্ব রক্ষা করতেই ব্যস্ত থাকে। অভি সাহেবের মুখোমুখি দাঁড়ায়। পূর্ণতার হাতখানা ছাড়ে না সে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। জমিদারকে সে 2 বার দেখেছে দূর হতে। কখনো তার মুখোমুখি দাঁড়াতে হবে তা কল্পনাতেও ছিল না পূর্ণতার। সিদ্ধান্ত নেওয়া শিখে গিয়েছো? সাহেব গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে অভির দিকে। অভি তার ঝাঁকড়া কাঁচ সমান চুলগুলো হাতের সাহায্যে একটু নেড়েচেড়ে জবাব দেয়। বয়স পেরিয়েছে 30, শিখবো না? নড়ে চড়ে দাঁড়ায় সাহেব। গম্ভীর মুখে এবার চিন্তার ছাপ দেখা যাচ্ছে। নাতি তার বরাবরই বেপরোয়া, তবে নারীর সঙ্গ তার পছন্দ নয়। নারীদের প্রতি তার ঝোঁক নেই। বিয়াদবি হয়ে যাচ্ছে না? আদব ছিল কবে আমার? বাই দ্য ওয়ে, আপনার সাথে আমার হিসাব নিকাশ পরে হবে, আপাতত এর সাথে হিসাবটা বুঝে নেই। পূর্ণতাকে দেখিয়ে বলে অভি। পূর্ণতা এতক্ষণ মুখ তুলে তাকায়। তার সাথে হিসাব? অভি কথা শেষ করে আবার পূর্ণতাকে টানতে টানতে নিজের জন্যে বরাদ্দকৃত রুমের দিকে এগোতে থাকে। পূর্ণতা নির্বাক। লোকটার প্রতি রাগ ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। এইটুকুও কি বরাদ্দ নেই তার? তার এই বিশাল বড় পায়ের সাথে এই পূর্ণতা তার ছোট পা দুটো মেলাতে পারছে না। হিমশিম খাচ্ছে। নিজ কামরায় প্রবেশ করতেই পূর্ণতার হাত ছাড়ে অভি। নিজের হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। ফর্সা হাতখানা টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মোটা চুরির ঘষায় খানিকটা ছিলেও গিয়েছে। সেখানে হালকা রক্তেরও দেখা মিলেছে। অভি খাটের পাশে রাখা টেবিল হতে পানির বোতল নিয়ে ঢকঢক করে তা পান করতে থাকে। পানি খেয়ে নিজেকে খানিকটা শান্ত করে পূর্ণতার মুখোমুখি দাঁড়ায়। মুখোমুখি বলা চলে না, কারণ পূর্ণতার উচ্চতা অভির বুকের থেকেও নিচে। পূর্ণতার দিকে তাকাতে হলে অভিকে ঝুঁকতে হবে। বিরক্ত অভি আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে। অতঃপর চেয়ার চোখে পড়ে। সেটা টেনে পূর্ণতার সামনে রাখে এবং গম্ভীর গলায় বলে, এটার উপর দাঁড়াও। বুদ্ধিমতী পূর্ণতার বুঝতে অসুবিধে হয় না যে লোকটা মুখোমুখি হওয়ার জন্যেই চেয়ার এনেছে। তাই কথা না বাড়িয়ে জুতো খুলে দাঁড়িয়ে যায় চেয়ারের ওপর। এবার পূর্ণতা কিছুটা বড় হয়ে গিয়েছে অভির থেকে। এবার অভিকে মাথা উঁচু করতে হবে। বয়স কত তোমার? পূর্ণতার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে অভি। 15। কপালে ভাঁজ পড়ে অভির। সাথে বিরক্ত বেড়ে যায়। নিজের অর্ধেক বয়সী মেয়েই ছিল কপালে। ইফাদ তোমায় টাচ করতো, তুমি তোমার বাবাকে বলতে পারোনি? না, পারিনি। বলতাম, জমিদার বাড়ির ছোট ছেলে আমার বাকিটা বলে না পূর্ণতা। থেমে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আবার চিন্তা করত, সমাধান বের করতে পারতো না। অভি কিছু বলতে যাবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে 3 জন ছেলে এবং একজন মেয়ে। মেয়েটা এক দৌড়ে অভির কাছে আসে। অভির হাত জড়িয়ে মন খারাপ করে বলে, দা ভাই, তুই আমাকে ছাড়া বিয়ে করলি কিভাবে?
এই মেয়েটি হচ্ছে অভির বোন মিষ্টি, আর ছেলে তিনটে হচ্ছে অভির চাচাতো ভাই ইফতি, ঈশান এবং ইমন। ইমন বলে, ভাবি দেখো মাথা ঘুরে গিয়েছিল, তাই আমাদের বলার সুযোগ পাইনি। ইয়েস, ওকে মেনে নিলাম, তবে বাসর সাজাতে দিতে হবে। বলতে বলতে ইমনের চোখ পড়ে পূর্ণতার দিকে। ঈশান বলে, এ কি, তুমি চেয়ারের উপর দাঁড়িয়ে আছো কেন? পূর্ণতা তাকাই অভির মুখের দিকে। কেন দাঁড়িয়েছে বলে দিবে কি? ইফতি বলে ওঠে। সিম্পল হাইটে মিলছিল না। সকলেই মুখ টিপে হাসে। বাসর সাজানোর পারমিশন দিবে দা ভাই? নতুন ভাবিকে একটু সুন্দর করে ওয়েলকাম করতে চাচ্ছি। বোনের কথা অভি কখনোই ফেলতে পারে না, তাই আজ কেউ পারল না। যা করার করো, আমি আসছি। বলেই সে বেরিয়ে যায়। মিষ্টি লাফিয়ে ওঠে, পূর্ণতাকে টেনে চেয়ার হতে নামায়। ইমন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। ইমনকে এভাবে তাকাতে দেখে ঈশান বলে, এভাবে তাকিয়ে আসিস কেন? ভাবছি কি? হাতি আর পিঁপড়ের বাসর করবে কেমনে? না মানে পিঁপড়ে বাজবে তো। ফিস ফিসিয়ে বলে ইমন। ঈশান থাপ্পড় বসিয়ে দেয় ইমনের মাথায়। ভাবি হয় শালা। ইমন মুখ বাঁকিয়ে বলে, আমি কখন বললাম বোন হয়? এক লাইন বেশি বুঝিস তুই। কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও বা অনেক দিনের চেনা জানা না থাকলেও তারা হুট করে আপন হয়ে যায়। ঠিক তেমনই মিষ্টি কয়েক মিনিটেই পূর্ণতার আপন হয়ে উঠেছে। লাফিয়ে লাফিয়ে কথা বলছে, হেসে গড়িয়ে পড়ছে। এতক্ষণ পূর্ণতার মধ্যে একটু ভয় বা সংশয় কাজ করলেও এখন মনটা ফুরফুরে। তার নিজের সমবয়সী কাউকে পেয়েছে বলেই বোধহয়। মিষ্টির বাকি ভাইরা বাসর সাজাচ্ছে। বাগান থেকে তুলে এনেছে টকটকে লাল গোলাপ এবং হলুদ গাঁদা ফুল। বিশাল রাজকীয় রুমখানায় ফুলের ছড়াছড়ি। মিষ্টি পূর্ণতাকে নিয়ে বসিয়েছে ড্রেসিং টেবিলের সামনে। বিশাল বড় একটা আয়না। আয়নার চারিপাশে সুন্দর নকশা আঁকা। প্রথমবার দেখলো পূর্ণতা এত সুন্দর আয়না। আয়নায় নিজেকে দেখে একটু লজ্জাও পেল বোধহয় পূর্ণতা। নিজেকে কখনো এভাবে দেখা হয়নি। আয়নার সামনেও রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বোতল। পূর্ণতা ধারণা করে উঠতে পারে না এসব কিসের বোতল, তবে সুঘ্রাণ আসছে খুব ভালো। মিষ্টি একটা ডিব্বা তুলে নেয়। ডিব্বার মুখটা খুলে নিজের শরীরে ফুসফুস করে মাখিয়ে পূর্ণতাকে মাখিয়ে দেয়। কি সুন্দর ঘ্রাণ নাকে লাগছে পূর্ণতার। চোখ বন্ধ করে ঘ্রাণ শুকে নেয়। আমার দা ভাইয়ের পারফিউম মুম্বাই থেকে এনেছে, আমি রোজ চুরি করে মেখে স্কুলে যাই। বলেই কিটকিটিয়ে হেসে ওঠে মিষ্টি। পূর্ণতাও একটু হাসলো। ইমন ভ্রুকুচকে এসে দাঁড়ায় মিষ্টির পাশে। আমাকে একটুখানি দে না, একটুখানি মাখবো। হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ইমন। মিষ্টি মুখ বাঁকায়। বড়লোকি পারফিউম ছোট লোকদের গায়ে ছুট করে না, ফুসকা পড়বে। ইমন মিষ্টির মাথায় চাটি মেরে নিজেই তুলে নেয় একটা পারফিউম এবং চলে যায় খাটের পাশে। তিন ভাই ইচ্ছে মতো পারফিউম মেখে নেয়। পূর্ণতা বুঝতে পারে এই বাড়ির রাগী ছেলেটাই হচ্ছে অভিরাজ। তাকে সবাই ভালোবাসে, কিন্তু তার আশেপাশে ঘেঁষতে পারে না, তার সাথে মিশতে পারে না। ইফতি ক্ষণে ক্ষণে তাকাচ্ছে পূর্ণতার পানে। পূর্ণতা এবং মিষ্টির হাসিতে পুরো রুমটাতে ঝংকার তুলছে। সেই হাসি গভীর দাগ কাটছে ইফতির মনে। মনোযোগ দিয়ে দেখছে সে এবং নিজ মনে আওড়াচ্ছে কিছু কথা। পূর্ণতার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা জমিদার গিন্নি এসে দাঁড়ায় কক্ষের সামনে। চোখ মুখ তার ভয়ঙ্কর। কি হচ্ছে এসব? থেমে যায় পূর্ণতার হাসি। মিষ্টিও থমকে দাঁড়ায়। তিন ভাইয়ের হাত থেমে যায়। ইমন খাটের উল্টো পাশে লুকিয়ে পড়ে। জমিদার গিন্নির পাশে ছিল রেশমা। তার চোখে মুখেও রাগের আভাস। রেশমা বড় বড় পা ফেলে এগিয়ে যায় পূর্ণতার কাছে। লজ্জা নেই তোমার? হা করে হাসতে লজ্জা করে না? নির্লজ্জ মেয়ে, জমিদার বাড়ির বউ হতে পেরে খুশি যেন ধরে রাখতে পারছো না। এবার বাপ মা নিয়ে জমিদার বাড়িতে গেড়ে বসে ভালো মন্দ খেতে পারবে। বেয়াদব মেয়ে কোথাকার। অপমানে চোখে পানি চলে আসে পূর্ণতার। জমিদার গিন্নি এগিয়ে এসে অকপটে থাপ্পড় বসিয়ে দেয় পূর্ণতার ডান গালে। স্তব্ধ হয়ে যায় সকলে। মিষ্টি চাপটে ধরে পূর্ণতাকে। তোর সাহস হলো কি করে তোর বাড়ির ওই সস্তা খাবার আমাকে খাওয়ানোর? যে কয়েক লোকমা খাবার আমি মুখে তুলেছি সে কয়েক আঘাত তোর পিঠে পড়বে।
জমিদার গিন্নির দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছে তাকে ডাকে। জাফর দরজার সামনেই দাঁড়িয়েছিল, হুকুম পেতেই দৌড়ে যায়। মিষ্টি চুপ থাকতে পারে না। দাদিমা, পূর্ণকে মারবে না তুমি। জমিদার গিন্নি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছিটকে গিয়ে মিষ্টি ফ্লোরে পড়ে যায়। রেশমা খুশি হয়, মিষ্টি মরলেও সে খুশি। পূর্ণতা মাথা নিচু করে কান্না করছে। থাপ্পড়টা বেশ জোরে লেগেছে। ব্যথায় গাল অবশ হয়ে আসছে, গরম হয়ে গিয়েছে বোধহয় গালটা। ইফতি এগিয়ে আসে, দাঁড়ায় পূর্ণতার পাশে, চোখ রাখে মমতা বেগমের চোখে। তোমার সমস্যাটা আমাকে বলো। মমতা চোখ নামিয়ে নেয়। ইফতির চোখে চোখ রেখে কথা বলার সাহস তার নেই। দাঁতে দাঁত চেপে বলে, 5 ভাই ভাগে ভোগ করবি নাকি এই ছোট লোকটাকে? এক রাত করে এক একজন। ঘৃণায় গা রিরি করে ওঠে পূর্ণতার। ইফতি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইমন আর ঈশান মাথা নিচু করে ফেলে। মমতা থামে না, আবার সুর তুলে বলে, কচি মেয়ের দিকে চোখ আটকালো কেন সবার? নাকি এর চেয়ে? বাকিটা শেষ করার আগেই জাফর চাবুক নিয়ে হাজির। মমতা চাবুক হাতে তুলে নেয়, আর তখনই অভি এসে দাঁড়ায় দরজায়। মিষ্টি অভিকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দা ভাই পূর্ণকে মারবে। অভি মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকায় মমতা বেগমের দিকে। মমতা বেগম চুপসে যায়, হাতের চাবুক আড়াল করার প্রয়াস চালায়। অভিকে দেখে পূর্ণতা একটু সাহস পায়। সে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে, আমি ইচ্ছে করে জমিদার বাড়ির বউ হইনি, আমাকে জোর করে বউ বানানো হয়েছে। জমিদার বাড়ির চেয়ে আমাদের কুড়ে ঘরে সুখ বেশি। জমিদার বাড়ির কর্তার মুখের ভাষা ঠিক নেই, কথার ঠিক নেই। ছি! মমতা বেগম চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে আরও একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু অভির জন্যে পারছে না। অভি গম্ভীর দৃষ্টিতে এক নজর দেখে নেয় পূর্ণতাকে। জমিদার সাহেব এসে দাঁড়িয়েছে দরজায়। অভি বলে ওঠে, দাদাজান, আপনার বউকে আপনারা 5 ভাই মিলে ভোগ করেছেন? এক এক রাতে এক এক ভাই? আপনার 3টে ছেলে এবং 2টো মেয়ে কি আপনারই, নাকি 5 ভাই মিলে 5টা বাচ্চা দিয়েছেন? লজ্জায় মাথা নিচু করে ফেলে মমতা। সাহেব শুকনো ঠোক গিলে বউয়ের দিকে তাকায়। বাকিরা মাথা নিচু করে ফেলেছে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। দাদিজানকে সামলান, এটাই তার লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু তার মুখ থেকে বের হলে বা আমি শুনলে, তাকে তার 4 দেবরের সাথে বেঁধে পাড়ার জমিদার বাড়ির মূল ফটকে বসিয়ে রাখবো। মাইন্ড ইট। সাহেব চলে যায়। রেশমাও কেটে পড়ে। মমতা এক পলক তাকায় পূর্ণতার দিকে, তারপর বড় বড় পা ফেলে চলে যায়। দরজার আড়ালে ছিল ইফাত। সে বাঁকা হাসে। তোর বউকে যদি আমি না ছুঁয়েছি তো আমার নামও ইফাত নয়। মনে মনে ইফাত বলে বিশ্রী হাসে। একে একে সকলেই রুম হতে বেরিয়ে যায়। অভি শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পূর্ণতা কেঁপে ওঠে। বিরক্ত হয় অভি, তেড়ে আসে পূর্ণতার দিকে, আঙ্গুল তুলে বলে, কাপাকাপি করবে না আমার সামনে একদম। পূর্ণতা এক লাফে চেয়ারের ওপরে উঠে পড়ে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, আমি তো কাঁপিনি, নিশ্চয়ই আপনার চোখ কেঁপেছে, তাই মনে হয়েছে আমি কাঁপছি। আগে চোখ ঠিক করুন, 30 বছরের বুড়ো বর। অভিভ্রু কুচকে ফেলে। মেয়েটা কি বলল? বরাবরই পূর্ণতা মায়ের মুখে শুনে এসেছে স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। স্বামীকে কখনো অসম্মান করতে নেই, স্বামীর কথার অবাধ্য হতে নেই। বাবার পরে স্বামী মেয়েদের শেষ আশ্রয়। কয়েক প্রহর হয়েছে অভি নামক মানুষটির সাথে আবদ্ধ হয়েছে পূর্ণতা। মানুষটিকে দেখে এবং কলমা পড়ে 3 কবুল বলে মানুষটির বাঁ পাঁজরের হাড়ের অংশ হয়ে উঠেছে। কবুল শব্দটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। এই যে এই একটা শব্দ পূর্ণতার মনে অভি নামটাকে গভীরভাবে সেটে দিয়েছে। মানুষটিকে ভরসা করতে শুরু করেছে পূর্ণতা। পরিধেয় পোশাক পাল্টে অভি বাড়িতে পরার সাধারণ পোশাক পরিধান করেছে। কাঁধ অবধি ঝাঁকড়া চুলগুলো মুছে চলেছে তোয়ালে দ্বারা। পূর্ণতা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে মানুষটিকে। ধবধবে ফর্সা নয় লোকটার গায়ের রং, খানিকটা শ্যামলা বর্ণের। কুচকুচে কালো দাড়িতে ভারী সুন্দর নকশা আঁকা, উঁচু নাকটা, ছোট ছোট বিলাই চোখ জোড়া।
বা চোখের পাশে রয়েছে কুচকুচে কালো একখানা তিল, জোড়া ভ্রু, ওষ্ঠদ্বয় হালকা কালচে বর্ণের। পূর্ণতা বুঝতে পারে সিগারেট পোড়া ওষ্ঠদ্বয়। হঠাৎ অভির নজর পড়ে পূর্ণতার দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে জোড়া ভ্রু জোড়া কুচকে ফেলে। শাড়ি পাল্টে এসো। গম্ভীর গলায় বলে ওঠে অভি। চমকায় পূর্ণতা, চোখের পলক ফেলে, মাথা নুইয়ে ফেলে। অভি বড় বড় পা ফেলে কাবাডের দিকে এগোয়। বের করে আনে একখানা কাপড়, হালকা গোলাপি রঙের বোধ হয়। পূর্ণতা ঠিক আঁচ করে উঠতে পারে না। পূর্ণতার সামনে শাড়িখানা এগিয়ে দেয় অভি। এটা পরে এসো। পূর্ণতা শাড়িখানা হাতে নেয় না, তাকাই অভির মুখপানে, চোখে চোখ রাখে প্রশ্ন ছড়ে। এটা পেলেন কোথায়? আপনি কি আগে একবার বিয়ে করেছিলেন? প্রশ্নটা বোধহয় আশা করেনি অভি, তাই তার মুখখানায় অদ্ভুত এক রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পূর্ণতা পাত্তা দেয় না, শাড়িখানা ধরে এবং আবারও বলে, বিয়ে করলে আমাকে বলিয়েন না দয়া করে। আমি না খুব হিংসুটে। আপনার বিয়ের কথা সহ্য হবে না। আমার থেকে লুকিয়ে রাখিয়েন কেমন? এমনও ভাবতে পারেন পুচকু মেয়েটার থেকে লুকানোর কি আছে। এই পুচকু মেয়েটা আপনার বড় স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে স্ত্রী তৈরি, তাই আপনার উচিত পুচকু বলে অবহেলা না করে একটু সম্মান করা। বলতে বলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। অদ্ভুত সুন্দর সেই হাসি। অভিবোধয় মুগ্ধ হলো। পাতলা সুতি শাড়িখানা ভালোভাবেই পরতে পেরেছে পূর্ণতা। শাড়ি পরার অভ্যেস না থাকলেও মাকে বার কয়েকবার পরতে দেখেছে, সেভাবেই চেষ্টা করে সফল হয়েছে। পূর্ণতার ধারণা ছিল অভিবোধয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু পূর্ণতা ভুল প্রমাণিত হয়। কেননা অভি ফুল সাজানো খাটের এক কোণায় বসেছিল, ঝাঁকড়া চুলগুলো মুঠো করে ধরে। কি যে সুন্দর লাগছে শ্যামলা বর্ণের পুরুষটিকে। দুই হাতের পেশি বহু ফুলে উঠেছে। ছোট হাতার টি শার্ট হওয়াতে পেশিবহুল স্পষ্ট দেখতে পাচ্ছে পূর্ণতা। আপনি ঘুমাবেন না? প্রশ্ন করে পূর্ণতা। ভারী শাড়ি গহনা রেখে দেয় ড্রেসিং টেবিলের ওপরে। আমার পাশে এসে বসো, বলে অভি। পূর্ণতা দেরি করে না, অভির পাশে গিয়ে বসে। আমার থেকে তোমার কিছু চাওয়ার আছে? পূর্ণতা গালে হাত দিয়ে একটু ভাবে। যা চাইবো দিবেন? হুম। তাহলে আমাকে পড়তে দিবেন। আমি অনেক পড়তে চাই, শিক্ষিত হতে চাই। অভি একটু চিন্তায় পড়ে যায়। কয়েক মিনিট চুপচাপ কিছু চিন্তা করে বলে, ঠিক আছে, আর কিছু? পূর্ণতা মাথা নিচু করে রিনিয়ে বলে, আপনাদের বাড়িতে সকল পুরুষই তো দুটো তিনটে বিয়ে করে। আমি না মরা পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমাকে কথা দিবেন? পূর্ণতার চোখ দুটো চিকচিক করছে, দৃষ্টি তার অভির মুখপানে। হাত বাড়িয়ে আছে অভির দিকে, চাইছে অভি হাত ছুঁয়ে কথা দিক। অভি কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। দিবেন না কথা? নড়ে চড়ে বসে অভি। নিজের পুরুষালী শক্ত হাতখানা পূর্ণতার নরম তুলতুলে হাতের ওপর রাখে। ভেজা নয়নে খুশির ঝিলিক ফুটে ওঠে পূর্ণতার। হাত ছুঁয়ে কথা দেওয়া মানে হচ্ছে জীবন বাজি রাখা। আপনি যদি কখনো দ্বিতীয় বিয়ে করেন তাহলে সেদিনই আমার মরণ হবে। অভি পূর্ণতার হাতখানা শক্ত করে ধরে। 15 বছর বয়স তোমার, কয়েক প্রহরের পরিচয়, স্বামী সংসার নিয়ে ধারণা নেই, এখনই চোখে পানি? কথা বলে না পূর্ণতা। মনে পড়ে অভির মা শিউলি বেগমের কথা। তিনিই মূলত শিখিয়েছে পূর্ণতাকে। শিউলি অভির সৎ মা। মনোয়ার খানের তৃতীয় বউ হচ্ছে শিউলি। প্রথম বউয়ের সন্তান অভি, দ্বিতীয় বউয়ের সন্তান মিষ্টি। শিউলিকে বিয়েই করেছিল দুই সন্তানকে মানুষ করার জন্য। বিয়ের আগেই শর্ত দেওয়া হয়েছিল সে কখনো মা হতে পারবে না। নারীর পূর্ণতা হচ্ছে সন্তান। শিউলি সারা জীবন অপূর্ণই রয়ে গেল। তবে তিনি মিষ্টি এবং অভিকে ভীষণ ভালোবাসে। অভি তাকে কখনো মা বলে ডাকেনি, তবে মিষ্টি তাকে ভীষণ ভালোবাসে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলতে বলতেই দাঁড়িয়ে যায় অভি। জুতো জোড়া পায়ে চাপিয়ে মাফলার বেঁধে নেয় গলায়। আপনি ঘুমাবেন না? কোথায় যাবেন? অভি দাঁড়িয়ে যায়। আমার সাথে ঘুমানোর বয়স হয়নি তোমার, আগে বড় হও, তারপর একসাথে থাকবো। বলেই ধপধপ পা ফেলে দরজা অবধি গিয়ে থেমে যায়। পেছন ফিরে তাকায়, পূর্ণতা তারই দিকে তাকিয়েছিল। পুরুষ মানুষ আমি, হালাল বউ নিস্তব্ধ নিঝুম রাতে পাশে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা দেয়। শরীর ভালো না তোমার, কাবাডে তোমার প্রয়োজনীয় জিনিস আছে, সেটা নিয়ে ওয়াশরুমে ঘুরে আসো।
বলেই দরজা বন্ধ করে দেয় এবং ওপাশ থেকে তালা বন্ধ করে। বিচক্ষণ চোখে পাশে তাকাতেই দেখতে পায় ইফাদের পা। পর্দার আড়ালে লুকিয়ে আছে। এই সময়ে অভি থাকবে না এটা জানা ইফাদের, তাই বুঝি সুযোগ নিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অভি। তোর হাত পায়ের সাথে গোপন অঙ্গ কেটে দিলে কেমন হবে বলতো? মাথা না থাকলে তো আর ব্যথাও করবে না। অভির ঠান্ডা গলার হুমকিতে গলা শুকিয়ে যায় ইফাদের। এভাবে ধরা পড়ে যাবে ভাবতেই পারেনি। কাকঢাকা ভোরে ঘুম থেকে ওঠার স্বভাব পূর্ণতার, আজকেও তার ব্যতিক্রম হয়নি। নরম তুলতুলে বিছানায় ঘুমানোর ফলে ঘুমটা বেশ ভালো হয়েছে পূর্ণতার। মাঘ মাসের মাঝামাঝি, শীত পড়েছে বেশ। কম্বলের ভেতর থেকেই বের হতে ইচ্ছে করছে না পূর্ণতার, তবুও উঠতে হবে। শ্বশুরবাড়িতে এসেছে সে, এত বেলা অবধি ঘুমানো যাবে না। গায়ের কম্বল সরিয়ে বিছানা হতেই নেমে পড়ে। সাদা বিছানা চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ভয়ে মুখখানা শুকিয়ে যায় পূর্ণতার। রক্ত লেগে কেন? বরাবরই পূর্ণতা অসাবধানতায় থাকে। নিজের বিছানাও মাঝে মধ্যে মাখিয়ে ফেলে। এই বাড়িতে তো কেউ নেই যাকে বলবে বা যে সাহায্য করবে। এখন কি করবে বুঝে উঠতে পারছে না পূর্ণা। গোলাপি শাড়িখানাও মাখিয়ে গিয়েছে। রাগে দুঃখে চোখ দুটো টলমলো করে ওঠে। কেউ দেখে ফেললে এই মুখ কি করে দেখাবে? পূর্ণতার এসব ভাবনার মাঝেই দরজায় খটখট আওয়াজ হয়। সেই দরজা খুলছে। ভয় আরও বেড়ে যায় পূর্ণতার। টলমলো করা চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। অভি দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। চোখ পড়ে তার পূর্ণতার ওপর। চোখে পানি দেখে আন্দাজ করে ফেলে অস্বস্তি। দীর্ঘশ্বাস ফেলে বলে, কাবারে দেখতে বলেছিলাম, দেখোনি? পূর্ণতা মাথা নিচু করে ফেলে। সে তো বুঝতেই পারেনি অভির কথা। অভি বিড়বিড় করে বকে পূর্ণতাকে, অতঃপর নরম গলায় বলে, শাড়ি পাল্টে বাইরে যাও, আমি দেখছি। পূর্ণতা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কান্না থেমেছে তার। কি হলো, যাও। নড়ে চড়ে দাঁড়ায় পূর্ণতা। সারা রাত কোথায় ছিলেন? আপনাকে বিধ্বস্ত কেন দেখাচ্ছে? বিচক্ষণ দৃষ্টিতে অভিকে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে পূর্ণতা। ঘাবড়ায় বোধহয় অভি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চিন্তা করে কিছু অতঃপর জবাব দেয়, তুমি শাড়ি পাল্টে বাইরে যাও, কোনো কথা বলবে না। দমে যায় পূর্ণতা। নজর ফিরিয়ে আবারও কাবাডের কাছে গিয়ে দাঁড়ায়। বের করে আনে আরও একখানা শাড়ি। অভি কম্বল ভাঁজ করে বিছানার চাদর তুলে শুয়ে পড়ে। ঘুম প্রয়োজন তার। জমিদাররা প্রভাবশালী, এটা পূর্ণতা জানে। তাই বলে এটা ধারণা ছিল না। জমিদার গিন্নি বসার ঘরে নরম আসন পেতে বসে আছে। তাকে পান বানিয়ে দিচ্ছে একটা মেয়ে। বয়স পূর্ণতার থেকে 2-1 বছরের বড় হবে হয়তো। মমতা পূর্ণতাকে একদমই পছন্দ করছে না, এটা জানে পূর্ণতা। তাই মমতার দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানেও এলাহি কাণ্ড। 5-6 জন মেয়ে রান্না করছে। তাদের কাজগুলো বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিউলি বেগম। রেশমা বেগম খাচ্ছেন চুপি চুপি। শাশুড়ি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, সেই ভয়েই চুপি চুপি খাওয়া। পূর্ণতার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মাছ মাংস লুচি পায়েস ভাত বিভিন্ন ধরনের ভাজি, এত খাবার পূর্ণতা জীবনে চোখেও দেখেনি। এরা এক বেলায় এত খাবার খায়? শিউলি চায়ের কাপে চা ঢেলে ব্যস্ত গলায় বলে, কমলা, তোর জমিদার বাবুকে চা দিয়াই। কমলা তরকারি কাটতেছিল। শিউলির কথাতে যেন যে চমকালো এবং ভয়ও পেল। পূর্ণতা যখন ভয় পায় তখন তার মুখটাও এমন হয়ে যায়। কিন্তু ভয়টা কেন পেল? কমলা, জলদি, তোর জমিদার বাবু তোকে নিয়ে যেতে বলেছে, কোনো অজুহাত নয়। কমলা দীর্ঘশ্বাস ফেলে আঁচলে হাত মুছে নেয়। মাথার ঘোমটা ফেলে চায়ের কাপ হাতে নেয় এবং গুটি গুটি পায়ে চলে যায়। কমলা যেতেই শিউলি বলে ওঠে, বিস্কুট নিল না মেয়েটা, কি যে করে না। পূর্ণতা চঞ্চল গলায় বলে, শাশুড়ি, আমি দিয়ে আসি বিস্কুট। এতক্ষণে শিউলির নজর পড়ে পূর্ণতার দিকে। মুখটা শুকিয়ে যায়। সে আমতা আমতা করে বলে, না না, তোমার যেতে হবে না। পূর্ণতা নাছর বান্দা, সে বিস্কিটের বয়াম হাতে তুলে নেয়। যাই না শাশুড়ি, একটুখানি দিয়েই চলে আসব। শিউলির চোখ মুখে অন্ধকার নেমে আসে। জোর দিয়ে নাও করতে পারছে না। যাচ্ছি শাশুড়ি। হ্যাঁ, ঠিক আছে, যাও। পূর্ণতা বিস্কুটের ডিব্বা নিয়ে ছোটে কমলার পিছনে। রেশমা মুখ বাঁকিয়ে বলে, আদিক্ষেতা।
জমিদারের কক্ষের সামনে থেমে যায় পূর্ণতা। ইচ্ছে করে থামেনি। তার সামনে পড়েছে ইফাদ। পা থেকে মাথা পর্যন্ত দেখে পূর্ণতাকে বাজে দৃষ্টিতে। এক রাতেই বড় হয়ে গিয়েছো দেখছি। ভাই আমার দারুণ খেল। বাকিটা শেষ করার আগেই পূর্ণতা বলে ওঠে। বিয়াদব, সামনে থেকে সরুন। দাঁতে দাঁত চেপে ইফাদ বলে, শালি, একবার হাতের নাগালে পাই, তোর কত তেজ তা দেখে নেব। আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। পূর্ণতা পাশ কাটিয়ে চলে যায়। ইফাদ হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তোকে তো আমি দেখেই ছাড়বো। অনুমতি ব্যতীত দরজা ঠেলে ভেতরে উকি দেয় পূর্ণতা। আর চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে ওঠে যেটা দেখে পূর্ণতার হাতের বিস্কুটের বয়াম পড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে। কমলা চোখ ভর্তি পানি নিয়ে তাকায় পূর্ণতার দিকে। শাড়ির আঁচল ঠিক করে কাঁচুমাচু হয়ে বসে। সাহেব থমথমে মুখে নিজেকে গুটিয়ে নেয়। কমলা আপা, আপনার নাতনির বয়সী দাদা ভাই, তাকে সুরক্ষা করা আপনার দায়িত্ব। আর আপনিই কিনা। থেমে যায় পূর্ণতা। এই জন্যই কমলাপা এই ঘরে আসতে ভয় পাচ্ছিল। সাহেব বলে, তুমি এখানে কেন এসেছো? পূর্ণতা তার কথার জবাব না দিয়ে বলে, আপনি ঠিক করছেন না, আমি সবাইকে এক্ষুনি বলে দিব। বলেই পূর্ণতা কমলার হাত ধরে টেনে বেরিয়ে যায়। সাহেব পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খুন করে ফেলবো। পাপের রাজ্যের রাজা আমি, পাপ করাই আমার কার্য। তুমি আমায় আগলে রেখো, না হলে ধ্বংস অনিবার্য। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল কথাটুকু। পূর্ণতা ভ্রু কুচকে দ্বিতীয় পাতা উল্টায়, কিন্তু না, আর কোনো লেখা নেই। কার ডায়েরি এটা? কমলাকে অন্দরমহলে রেখে পূর্ণতা এসেছিল অভিকে ডাকতে। অভি ছাড়া পূর্ণতা কথা বলার সাহস পাবে না। মাত্র একটা দিনেই পূর্ণতা বুঝে গিয়েছে অভিই তার সাহস। অভির সামনে থাকলে পূর্ণতা অনায়াসে যে কোনো কাজ করে ফেলতে পারবে, কিন্তু অভি আশেপাশে না থাকলে সে যেন দুর্বল হয়ে পড়ে। কামরায় ঢুকতেই ধবধবে সাদা বিছানায় কালো রঙের ডায়েরিখানা পায় পূর্ণতা। অভি নেই কোথাও। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ডায়েরিখানা তুলে নেয় এবং পৃষ্ঠা উল্টায়। পূর্ণতা ডায়েরিখানা বন্ধ করে রেখে ভাবতে থাকে, কে লিখেছে কথাগুলো? অভি। কিন্তু কেন? অভি তো পবিত্র, উনি কখনোই পাপ করতে পারে না। অন্য কারো হবে, হয়তো ডায়েরিখানা ভুল করে রেখে গিয়েছে। ডায়েরির চিন্তা বাদ দিয়ে পূর্ণতা বাথরুমের দরজা টোকা দেয় অভি ভেতরে আছে কিনা জানার জন্য, কিন্তু দরজায় টোকা দিতেই খুলে যায়। মানে অভি নেই এখানে। তাহলে কোথায় গেল? অভি না থাকলে পূর্ণতা নালিশ দিবে কার কাছে? কে বুঝবে পূর্ণতাকে? অন্দরমহলে সবাই চলে এসেছে, পূর্ণতা তো এখন আর পিছিয়ে আসতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে মাথার ঘোমটা ঠিক করে বেরিয়ে পড়ে পূর্ণতা। অন্দরমহলে সকলেই বসে আছে। রাজকীয় আসনে বসে আছে সাহেব, তার পাশেই মমতা। রেশমা এবং রিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। মনোয়ার, মামুন এবং মনির তিন ভাই সিনা টান টান করে দাঁড়িয়ে আছে। মনে মনে বেশ ক্ষুব্ধ তারা পূর্ণতার ওপর। 2 দিন হলো না এই বাড়িতে এসেছে, আর ইতিমধ্যেই দোষগুণ বিচার করছে। ইফাত, ইফতি, ঈশান, ইমন এবং মিষ্টি 5 ভাই বোন বসে আছে খানিকটা দূরে। ইফাত মনে মনে বেশ বিরক্ত, খালি একবার পূর্ণতাকে হাতে পাওয়ার অপেক্ষা। মুহূর্তেই ইফাদের মনে পড়ে পূর্ণতার আরও একটা বোন রয়েছে, পাখি। বয়স কত? 13 কি 14? দেখতে বেশ, তার দিকে নজর দিলে কেমন হয়? মুহূর্তেই নড়ে চড়ে বসে ইফাদ। মনের মধ্যে তার খুশির ফুলকি ফুটেছে। পূর্ণতা আসে, দাঁড়ায় গিয়ে সাহেবের মুখোমুখি। কমলা ভয়ে থরথর করে কাঁপছে। শিউলির মুখখানা শুকিয়ে গিয়েছে। পূর্ণতা 3 জন শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে তারপর তাকায় দাদা শ্বশুরের দিকে। মমতা দাঁতে দাঁত চেপে কটমট চোখে দেখছে পূর্ণতাকে। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? জমিদারের ছোট ছেলে মনির বলে, আমি বাড়াবাড়ি করছি না ছোট আব্বা, আমি শুধু একটা সত্যি কথা সবাইকে জানাতে চাচ্ছি। দাদাভাই কমলার সাথে অন্যায় করতে যাচ্ছিল, এটা জানাতে চাই আমি। সাহেব ঠান্ডা গলায় কমলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমি তোকে কিছু বলছি বা করেছি? কমলা শুকনো ঢোক গিলে অনবরত মাথা নাড়ায়। পূর্ণতা অবাক হয়ে তাকায় কমলার দিকে। মামুন শক্ত গলায় বলে,
মুখে বল। কমলা কান্না করে বলে ওঠে। জমিদার বাবু খুব ভালো মানুষ, সে কিছুই বলেনি আমাকে, ছুঁয়োনি। স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। ও ভয় পেয়ে এমন বলছে। দাদাভাই অন্যায় করেছে, কমলাকে ছুঁয়েছে, বাজে বাজে কথা বলেছে, আমি শুনেছি। গর্জে ওঠে মমতা। তেড়ে আসে পূর্ণতার দিকে, মুঠো করে ধরে পূর্ণতার চুলের খোপা। ব্যথায় চিৎকার করে ওঠে পূর্ণতা। কেউ এগিয়ে আসছে না। শালি, তুই আমার স্বামীকে ন্যায় অন্যায় শিখাবি? আমার সংসারে তোকে কথা বলার সাহস কে দিয়েছে? খুন করে ফেলবো তোকে আজকে আমি। এলোপাথারি মারতে থাকে পূর্ণতাকে। মাথার কাপড় পড়ে যায় পূর্ণতার, বুকের ওপর থেকেও আঁচল সরে যায়। মনির, ইফাদ এবং সাহেব চোখ দিয়ে গিলতে থাকে পূর্ণতাকে। কেউ এগিয়ে আসে না। পূর্ণতা চিৎকার করে কাঁদছে। মারতে বারণ করছে, মমতা শোনে না। অবশেষে ইফতি সহ্য করতে না পেরে নিজ আসন হতে উঠে আসে। দাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে পূর্ণতার শাড়ি ঠিক করে দেয়। ইফতির হাত জড়িয়ে ফুপিয়ে কাঁদতে থাকে পূর্ণতা। মমতা বেগমের রাগ কমেনি, সে ফুসফুস করছে এখনো। দরদ উতলে উঠেছে তোর? মজে গেছিস এর রূপে? ভোগ করে একে আপ্যায়ন করে ঘরে দিয়ে আয়। নতুন খদ্দের আসবে কয়েকদিন পরে, তাদের হাতে তুলে দিব একে। অকপটে বলে মমতা। ইফতি কথা বলে না। চলো পূর্ণতা, এখানে বিচার হয় না। বলেই পূর্ণতার হাত ধরে নিয়ে যায় অভির কক্ষে। পেছনে পেছনে যায় মিষ্টি, ইমন এবং ঈশান। মাঝরাতে বাড়ি ফেরে অভি। পূর্ণতা হাঁটু মুড়ে বসে ফুপিয়ে কাঁদছিল। দরজা খোলার শব্দে চোখ তুলে তাকায়। অভিকে দেখে এতক্ষণ জমে থাকা অভিমান ভুলে দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। অভি দুই হাতে আগলে নেয় পূর্ণতাকে, হাত বুলিয়ে দিতে থাকে মাথায়। আমি মিথ্যে বলছি না, কমলাকে দাদাভাই বাজেভাবে ছুঁচ্ছিল। কমলাকে উনি পতিতালয়ে দিয়ে আসবে বলেছিল। আমি মিথ্যে বলছি না, কেউ শুনলো না আমার কথা। কান্নার ফলে কথাগুলো ঠিকভাবে উচ্চারণ করতে পারে না পূর্ণতা। তবুও অভি বুঝে যায়। কান্না থেমে যায় পূর্ণতার। মাথা উঁচু করে তাকায় অভির মুখপানে। দীর্ঘক্ষণ কান্না করার ফলে ধবধবে ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। বড় বড় পাপড়িগুলো ভিজে জবুথবু হয়ে গিয়েছে। মায়াবী লাগছে পূর্ণতাকে, আদুরে লাগছে। আপনি বিশ্বাস করেছেন আমার কথা? অভি জবাব দেয় না, পূর্ণতাকে ছেড়ে দেয়। ঝাঁকড়া চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে এগিয়ে যায় কামরার মধ্যে ভাগের দিকে। পাকামি করিও না পূর্ণ, বয়স কম তোমার, বুদ্ধি কম, নিজেকে নিয়ে ভাবো। অভিমান হয় পূর্ণতার। এই তো নরম গলায় প্রস্তাব দিল দূরে কোথাও যাওয়ার, এরই মধ্যে সুর বদলে গেল। নিজেকে নিয়ে ভাববো? সবাইকে নিয়ে নয় কেন? ওরা মানুষ না? আল্লাহ ওদের সৃষ্টি করেনি? শক্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় পূর্ণতা। অভির থেকে জবাব আসে দীর্ঘক্ষণ পরে। কাল তোমাকে তোমার বাবার বাড়িতে ঘুরতে নিয়ে যাব, তৈরি থেকেও সকাল সকাল। পূর্ণতার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হয় না। গোমরা মুখে হাসি ফুটে ওঠে না, বরং মাথা নিচু করে ফেলে। তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে আসবে না, কথা দিলাম তোমায়। দ্বিতীয় নারীকে জীবনে আনার কথা কখনো চিন্তা করলেও যেন আমার মরণ হয়। তুমি শুধু আমাকে নিয়ে ভাবো, আমাদের সংসার সাজানোর স্বপ্ন দেখো, বাকিরা কি করছে এড়িয়ে চলো পূর্ণতা। পূর্ণতা গুটি গুটি পায়ে এগিয়ে আসে অভির দিকে। অভি আদুরে গলায় নেয় পূর্ণতাকে। খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? বিয়ের পরে মেয়েদের একমাত্র চাওয়া থাকে স্বামীর থেকে একটু যত্ন, সময়, ভালো কিছু মুহূর্ত। পূর্ণতাও তার ব্যতিক্রম নয়। তবে পূর্ণতা পূর্ণ, তার স্বামী তাকে যত্ন করে। এই যে ভাত মেখে তুলে দিচ্ছে পূর্ণতার মুখে, পূর্ণতার সুদর্শন পুরুষটিকে পর্যবেক্ষণ করতে করতে খেয়ে নিচ্ছে ভাতগুলো। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে নিজেকে। মানুষটার হাতের খাবার এত মজা কেন? শেষ লোকমা ভাত পূর্ণতার মুখ তুলে দিয়ে অভি হাত ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ে। আমাকে আপনি আগে থেকেই চিনতেন? হঠাৎ পূর্ণতার এমন প্রশ্নে থমকে যায় অভি। তাকাই পূর্ণতার মুখপানে। পূর্ণতা তাকিয়েই ছিল, বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের।
এত যত্ন করেন, আগলে রাখবেন শুধুমাত্র বউ বলে। এমনটা নয়। আপনি আমাকে আগে থেকেই চিনতেন, দেখতেন, এমনকি ভালো টালেও বাসতেন, তাই না? গম্ভীর মুখখানায় বোধহয় একটুখানি হাসির ঝলক দেখা গেল। কাছে ওষ্ঠদ্বয় বোধহয় একটু প্রসারিত হলো। পূর্ণতা নড়ে চড়ে বসে। তার আন্দাজি ছোড়ার ঢিল একদম জায়গা মতো গিয়ে লেগেছে। ঠিকই আন্দাজ করেছিল। অভি এঁটো থালাটা রেখে দেয় খাটের পাশে থাকা টেবিলে। গামছায় হাত মুছে বিশাল আয়নার সামনে থেকে চিরুনিখানা এনে বসে পূর্ণতার পাশে। ইশারায় পূর্ণতাকে ঘুরতে বলে। পূর্ণতা বাধ্য মেয়ের মতো ঘুরে বসে। অভি পূর্ণতার বিশাল চুলগুলোর খোপা খুলে দেয়। মুহূর্তেই বিছানায় এবং অভির কোলে বিছিয়ে পড়ে ঘন কালো চুল। অভি যত্ন নিয়ে চুল আঁচড়াতে থাকে। অভির নিশ্চুপতায় পূর্ণতা ধৈর্য হারা হয়। আবারও প্রশ্ন করে ওঠে, বললেন না যে? বললে কি হবে? আমি তো আপনার বউই, তাই না? আপনি আর আমি কি আলাদা নাকি? চিনতাম, দেখেছিলাম। গম্ভীর স্বরে বলে অভি। খুশিতে পূর্ণতার চোখ দুটো চিকচিক করে ওঠে। ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। তার মানে শুধুমাত্র আমাকে বাঁচাতে বিয়ে করেননি, আমাকে ভালো লাগতো তাই বিয়ে করেছেন? দীর্ঘশ্বাস ফেলে অভি। গম্ভীর সুর একটু নরম হয়ে আসে। তোমাকে বাঁচাতে বিয়ে করেছিলাম। অভি নিজের পছন্দকে কখনোই স্বইচ্ছায় নরকে নিয়ে আসবে না। পূর্ণতার হাসি মুখখানা চুপসে যায়। কালো হয়ে আসে ফর্সা মুখখানা। পূর্ণতা কথা শেষ করার আগে অভি বলে, কথা বলিও না পূর্ণতা, আমার ঘুম প্রয়োজন। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমি। পূর্ণতার কথা বলে না। অভি বিনুনি গেঁথে দেয় লম্বা চুলে। অতপর চিরুনি রেখে এসে বাতি নিভিয়ে দেয়। টান টান হয়ে শুয়ে পড়ে। পূর্ণতা অভির গায়ে কম্বল জড়িয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। তোমার ছোট্ট বুকে মাথা রাখলে তুমি কি কষ্ট পাবে? ব্যথা লাগবে? আমার ভর নিতে পারবে তুমি? অদ্ভুত আবদার। পূর্ণতা নিজেও জানে সে অভির ভর নিতে পারবে না, তবুও সাহস দেখায়। অভির বুকে হাত রাখে। মুহূর্তেই অভি পূর্ণতাকে চাপটে জড়িয়ে ধরে। মাথা রাখে বুকের মধ্যিখানে। আবেশে চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা। আমি তোমার সাথে বাঁচতে চাই পূর্ণতা। তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। তোমাকে খুব ভালোবাসতে চাই। আমি তোমার হতে চাই। বিড়বিড় করে বলে অভি। পূর্ণতা চুপচাপ শুনতে থাকে, জবাব দেয় না। জমিদার বাড়ির আনাচে কানাচে চলছে কানা ঘোষা। পূর্ণতা রাতে ঘুমিয়েছিল অভিকে চড়িয়ে। সকালে ঘুম থেকে উঠে অভিকে পায়নি। মনটা ভীষণ খারাপ হয় পূর্ণতার। না বলে লোকটা কোথায় চলে গেল। শাড়ি সামলে চলাফেরা করতে বেশ কষ্ট হয় পূর্ণতার। তবুও মুখ ফুটে বলে না, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজকেও সকালবেলা রান্নাঘরে উঁকি মারে পূর্ণতা, কিন্তু আজকে কোথাও কমলা নেই। অথচ রান্নার দায়িত্ব থাকে কমলার ওপরে। কমলার বদনে নতুন একটা মুখ দেখা যাচ্ছে আজকে। কমলাকে কি তাহলে কাজ থেকে বাদ দিয়ে দিল? রিমা মনমরা হয়ে বসে আছে, অথচ সে সারাক্ষণ হাসি খুশি থাকে। সাজগোজ করতে থাকে, শাশুড়ির পাশে পাশে থাকে। বাড়িতে কিছু একটা হয়েছে পূর্ণতা ঠিক বুঝতে পেরেছে, কিন্তু কি হয়েছে ধরতে পারছে না। মমতা বেগম খাচ্ছেন। পূর্ণতা এক পলক তাকে দেখে মিষ্টির কামরার দিকে তাকায়। কাল থেকে মিষ্টি পূর্ণতার সাথে কথা বলছে না, তেমন মিশতেও আসছে না। তাকে কেউ না করেছে বোধহয়, কিন্তু পূর্ণতা তো তা শুনবে না। তাই সে পা বাড়ায় মিষ্টির কামরার দিকে। তখনই কানে আসে দুজন কাজের লোকের কানা ঘোষা। সেলিম আছে না, রিক্সা চালায়, তার যে ছোট মাইয়া ছিল সেই মাইয়ার লাশ পাওয়া গেছে স্কুলের পেছনে। কারা জানি ধর্ষণ করে ফেলে রেখে গিয়েছিল। পা থেমে যায় পূর্ণতার। বুকের ভিতর ধরপড় করতে থাকে। ভয়ে হাত পা সিটিয়ে আসছে। গ্রামে অনেক সালাম নামের মানুষ থাকলেও তাদের মধ্যে তার বাবাও রয়েছে। রয়েছে ছোট বোন। পাখি ঠিক আছে তো? পূর্ণতা মনে মনে বলে, আল্লাহ আমার পাখিরে ঠিক রাখো, আমার পাখির যেন কিছু না হয়। আল্লাহ পাখির সব কষ্ট আমাকে দিও, তবু আমার পাখিকে ভালো রাখো। এই সমাজ ভীষণ খারাপ, এখানে মানুষরূপী অনেক জানোয়ার রয়েছে, তাদের নজর থেকে আমার পাখিকে দূরে রাখো। পাখির কিছু হলে আমি বাঁচবো না আল্লাহ, আমি আমার পাখিকে তোমার ভরসায় রেখে দিলাম। নিজেকে স্বাভাবিক করে পূর্ণতা মিষ্টির রুমে যায়। মিষ্টি মনমরা হয়ে বসেছিল।
মিষ্টি, মন খারাপ কেন তোমার? মিষ্টি পূর্ণতাকে দেখে কান্না আটকে রাখতে পারে না, দৌড়ে গিয়ে চাপটে চড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। পূর্ণতা মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। কি হয়েছে মিষ্টি, আমাকে বলো। মিষ্টি কাঁদতে কাঁদতে জবাব দেয়, দাদা ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কালকেই আমার বিয়ে দিয়ে দিবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে পূর্ণতার। তার বাবার টাকা নেই, খাওয়ানোর সামর্থ্য নেই, তাই বিয়ে দিয়েছে ছোট বয়সে। কিন্তু জমিদার বাড়ির একমাত্র মেয়ে, টাকা পয়সার অভাব নেই, তাকে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিবে? তোমাকে তো তোমার দাদা ভাই ভীষণ ভালোবাসে, তাকে বলো তুমি বিয়ে করবে না, তাহলেই তো হয়। মিষ্টি পূর্ণতাকে ছেড়ে আবারও বসে পড়ে খাটে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, দাদা ভাই আমার কথা শুনছে না, সে বিয়ে দিবেই। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। কিছু বলতে যাবে তখনই হাঁপাতে হাঁপাতে মিষ্টির রুমে প্রবেশ করে ইফতি। পূর্ণতা আমার সাথে এসো, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব। বলেই পূর্ণতার হাত ধরে। পূর্ণতা ইফতির হাত ছাড়িয়ে দেয়। উনি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। উনি আমাকে আজকে আমার বাড়িতে নিয়ে যাবে, বনুকে দেখব, আব্বাকে দেখব, মাকে জড়িয়ে ধরবো। এখন আমি কোথাও যাব না ভাইয়া। ইফতি হতাশার দৃষ্টিতে তাকায় পূর্ণতার দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, ভিড় হয়েছে প্রচুর, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ এগিয়ে যাচ্ছে না মেয়েটার কাছে, কাদামাটি থেকে তুলেও আনছে না। বড় রাস্তায় জিপ গাড়ি নিয়ে ঢুকতেই পেছন থেকে অন্য গাড়ি ধাক্কা মারে অভির গাড়িটিকে। আল্লাহ সহায় ছিল বিধায় গাড়ি থেকে ঠিক সময়ে বের হতে পেরেছিল অভি। হাতে সামান্য ব্যথা পেয়েছে। বড় রাস্তা হতে পায়ে হেঁটে কাঁচা রাস্তায় নামতেই চোখে পড়ে এই দৃশ্য। শত শত মানুষ দাঁড়িয়ে আছে, মনে সন্দেহ জাগে অভির। এগিয়ে যায় ভিড়ের কাছে এবং ভিড় ঠেলে ভেতরে ঢোকে। উলঙ্গ অবস্থায় নিথর দেহখানা পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দেহখানার দিকে। নিজের পরনের শার্ট খুলে তা দ্বারা দেহটাকে পেঁচিয়ে কোলে করে তুলে এনে রাস্তায় রাখে। ঠান্ডা হয়ে গেছে, একদম নেতিয়ে পড়েছে। নিষ্পাপ মুখখানা, বড্ড চেনা চেনা লাগছে এই মুখটা, কোথাও একটা দেখেছে। বাচ্চা মেয়েটা, এখনো পূর্ণাঙ্গ হয়ে নারী রূপ ধারণ করেনি তার ছোট্ট শরীরটা। আকর্ষণীয় নয়, তবুও কিছু পুরুষ লোভ সামলাতে পারল না। মেয়েটার সারা গায়ে আঁচড়ের চিহ্ন, রক্ত জমাট বেঁধে আছে পা জুড়ে, প্রচন্ড রক্ত ক্ষরণ হয়েছে বোঝাই যাচ্ছে। মেয়েটা এতক্ষণ বেঁচে ছিল, তাকে কেন হাসপাতালে নিয়ে যাননি? শক্ত গলায় প্রশ্ন ছড়ে মানুষদের দিকে। মধ্যবয়স্ক একটা লোক জবাব দেয়, নষ্ট মাইয়া, এরে ডাক্তার দেখাইয়া বাঁচানো মানেই সমাজের দুর্নাম। এই কলঙ্কিনী মাইয়া দিয়া বাপ মায়ে কি করত, এর থেকে ভালো হয়েছে মইরা গেছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকে অভি। নিজের মেয়ের এমন অবস্থা হলে সে কি এই কথা বলতে পারতো? একটা প্রাণের থেকে দুর্নামটা বড় হয়ে গেল। মেয়েটার এখানে কি দোষ? আর একটা লোক বলে ওঠে, মাইয়াডারে তো আর বাড়ি থেকে তুই লাইন না ভোগ করা হয় নাই। মাইয়া মানুষের লেখাপড়া করণের কি দরকার? বাড়ি থেকে বাইর হইব কেন? এই মাইয়ারে সারাক্ষণ টই টই করতে দেখা যায় এইদিক ওইদিক। ভালো হইছে। প্রতিবাদ করার মতো অনেক কথা থাকলেও অভি চুপ করে যায়। শক্ত মনের অভি মনে মনে নেতিয়ে পড়ে। তার বোনটাও তো স্কুলে যায়, আর পূর্ণতা, সেও তো স্কুলে যাওয়ার বায়না ধরবে। পূর্ণতা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইফতির দিকে। অভি ফিরবে না? মনের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও বাইরে নিজেকে শক্ত রাখে পূর্ণতা। আমার উনি ফিরবে আমার কাছে, তাকে ফিরতেই হবে। কখনো আবল তাবল কথা বলবেন না আপনি, বলে দিলাম। ইফতি জবাব দেয় না। পূর্ণতা তাকিয়ে থাকে পূর্ণতার মুখের দিকে। মনের কি জোর মেয়েটার, কতটা নিশ্চিত সে। মাত্র 2 দিনেই এত ভালোবাসা। মনে মনে ক্ষুব্ধ হয়েও নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা চালায় ইফতি। প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, বলতে চাচ্ছিলাম ভাই কাজে গেছে, আজকে নাও ফিরতে পারে, তোমাকে আমার সাথে যেতে হবে। মন খারাপ হয় পূর্ণতার। মানুষটা বলে গিয়েছিল আজকে সে পূর্ণতাকে নিয়ে বাবার বাড়িতে যাবে, অথচ আজকে ফিরবেই না। ইফতি বুঝে ফেলে বয়সের তুলনায় পূর্ণতা একটু বেশি বুদ্ধিমতী। ভোং ভাং করে তাকে নেওয়া যাবে না, তাই সরাসরি বলে, তোমার বোন আর বেঁচে নেই, তাকে শেষবার দেখতে চাইলে আমার সাথে চলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পূর্ণতা। মনে পড়ে পাখির সাথে কাটানো মুহূর্তগুলো। প্রচণ্ড চঞ্চল মেয়ে ছিল পাখি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করাই ছিল তার স্বভাব। এর থেকে আম চুরি করতো ওর কাছ থেকে লিচু, এর জন্যে মারও খেত প্রচুর।
13 বছরের পাখিকে ওরা বাঁচতে দিল না। ওদের এতই চাহিদা নারীর শরীরের, 10 মিনিট মজা করার জন্য ওরা মেয়েদের জীবনের পরোয়াও করে না। আল্লাহ ওদের বিচার করবে না, শাস্তি দেবে না? সালামের বাড়ির উঠোনে খাটিয়াতে পাখিকে শুইয়ে রাখা হয়েছে, গোসল করানো হয়েছে কিছুক্ষণ আগেই। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, সকলেই শেষবার দেখতে এসেছে পাখিকে। কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলছে তো কেউ কেউ উপহাস করছে। চিৎকার করে কাঁদছে সেলিনা। সালাম কপালে হাত দিয়ে বসে আছে। ইফতির সাথে জিপ গাড়িতে করে এসেছে পূর্ণতা। সারা রাস্তায় একটুও কাঁদেনি সে, চুপচাপ বসেছিল। বাড়ির উঠোনে গাড়ি থামতেই নেমে যায় পূর্ণতা। ছোট ছোট পা ফেলে পাখির সামনে গিয়ে দাঁড়ায়, হাঁটু মুড়ে বসে পড়ে খাটিয়ার পাশে। দীর্ঘ সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখখানা। এই উঠোনে দুই বোন কত খুনসুটি করেছে, খেলেছে কত। সেই বোনটা আর কখনো খেলবে না, বুনু বলে ডাকবে না, আম চুরি করে এনে বলবে না বনু মালিক বোকা, আমাকে ধরতে পারেনি। এখন আর কারোর হাসির ঝলকে বাড়িটা মুখরিত হবে না। আমার কলিজা যারা খালি করলো তাদের কলিজায় আগুন লাগিয়ে দিব আমি। বিড়বিড় করে বলে পূর্ণতা। চোখ ভর্তি পানি তার। হাত এগিয়ে দেয় পাখির মুখটা ছুঁয়ে দেখার জন্যে। অভি বাধা দেয়। পূর্ণতা অভির দিকে তাকাই এক পলক। ছুঁয়ে দিও না পূর্ণতা, দোয়া করো বোনের জন্য। অভির হাত জড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে পূর্ণতা। এতক্ষণ আটকে রাখা কান্না যেন উগরে দিচ্ছে। পূর্ণতার চিৎকারে আশেপাশের সকলের আঁখিতে পানি জমে। যে সমাজে নারীরা নিরাপদ নয় সেই সমাজ থেকে নারী নামক অভিশাপকে উগরে ফেলা হোক। পূর্ণতাকে চিনতে বেশ অসুবিধে হচ্ছে অভির। পাখিকে কবর দেওয়ার পরে পূর্ণতাকে বলেছিল বাবা মায়ের সাথে থাকো দুদিন। পূর্ণতার জবাব না দিয়ে নিজে একা একাই জিপ গাড়িতে গিয়ে বসেছে। অভিও আর কিছু না বলে নিয়েই ফিরেছে পূর্ণতাকে। বাড়ির গেটে জিপ গাড়ি থামতেই পূর্ণতা ইফতির দিকে তাকিয়ে বলে, যা করবেন ভেবেচিন্তে করবেন। পূর্ণতা ছাড় দেয়, ছেড়ে দেয় না। শুকনো ঠোক গেলে ইফতি জবাব দেয় না। অভি কিছু বুঝতে পারে না, আর বোঝার চেষ্টাও করে না। জমিদার বাড়ির বৈঠকখানায় পা রাখতেই আরও একটা দৃশ্য চোখে পড়ে। জমিদারের ছোট ছেলে মনির পূর্ণতার বয়সী একটা মেয়েকে বিয়ে করে এনেছে। রিমা আঁচলে মুখ ঢেকে এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মনির সিনা টান টান করে দাঁড়িয়ে আছে মেয়েটার হাত ধরে। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। মমতার কথা কানে আসে। বিয়ে করেছে ভালো কথা, বাচ্চা যেন না হয়। কয়েকদিন বাড়িতে রেখে দিয়ে এসো অতিথি আপ্যায়নে। সামনের সপ্তাহে বিদেশি খদ্দের আসবে, একেই উপস্থাপন করা যাবে তাদের সামনে। মনির বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়। পূর্ণতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। চোখ দুটো বোধহয় তার ছলছল করছে। নজর এড়াই না পূর্ণতার। এগিয়ে যেতে নেই পূর্ণতা। মিষ্টি চাপটে জড়িয়ে ধরে থাকে, এগোতে দেয় না। প্রেমিকা তুমি ভালো থেকো, আমার অপেক্ষায় মৃত্যু হোক। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি বা হাতের বুড়ো আঙ্গুলে মুছে নিয়ে বিড়বিড় করে বলে ঈশান। দীর্ঘ 2 বছর যাবৎ সে মিতুকে ভালোবাসে। সুন্দর একটা সম্পর্ক ছিল তাদের। অপেক্ষার দিন কাটছিল মিতুকে বিয়ে করার। কিছু মুহূর্তের ব্যবধানে আজকে মিতু তার সৎ মা, বাবার 4র্থ স্ত্রী। ঈশান জানে মিতু ইচ্ছে করে বিয়ে করেনি, চাপে পড়ে বিয়ে করেছে। তারপরও কোথাও একটা রাগ হচ্ছে, কিন্তু রাগ দেখানোর মানুষ নেই। মিষ্টি থামাতে পারে না পূর্ণতাকে। সে মিষ্টিকে ছাড়িয়ে এগিয়ে যায় সাহেবের চোখে চোখ রেখে বলে, আপনার ছেলে পাপ করেছে। বাবা হিসেবে আপনার উচিত পায়ের চপ্পল খুলে পেটানো। নিজে ভালো মানুষ হতে পারেননি, সন্তানদের ভালো শিক্ষা দিতে পারেননি, নাতিদের শিক্ষিত করতে পারেননি। জমিদার সাহেব, আপনি তো ব্যর্থ জমিদার। সাহেব দাঁতে দাঁত চেপে তাকায় পূর্ণতার দিকে। মনির তেড়ে আসে, আঙ্গুল তুলে বলে, এই মেয়ে, মুখ সামনে কথা বলো। পূর্ণতাও আঙ্গুল তুলে বলে, আপনার কথা বলতে লজ্জা করছে না? ছেলের প্রেমিকাকে বিয়ে করে এনে নিজেকে বীর পুরুষ মনে করছেন। আমি পূর্ণতা গলা তুলে বলছি, এই জমিদার বাড়িতে আমার স্বামী ছাড়া একটা পুরুষও পুরুষ না, সবগুলো কাপুরুষ। মনির হাত তুলে পূর্ণতাকে থাপ্পড় দেওয়ার জন্যে। মনোয়ার এগিয়ে এসে থামায় মনিরকে, কিন্তু মমতা থেমে নেই। সে পূর্ণতার চুলগুলো মুঠো করে ধরে। শিউলি দৌড়ে আসে, চোখ ভর্তি পানি নিয়ে বলে, মা ওকে ছেড়ে দিন, ও ক্ষমা চেয়ে নিবে। পূর্ণতা রক্ত চোখে মমতার দিকে তাকিয়ে বলে,
পূর্ণতা অন্যায়ের কাছে মাথা নত করে না। এই মানুষরূপী অমানুষদের কাছে কখনোই ক্ষমা চাইবো না আমি। পূর্ণতার কথা শেষ হতেই মমতা পূর্ণতার মাথা দেওয়ালে বাড়ি দিতে যায়। অভি এগিয়ে আসে, জাপটে জড়িয়ে ধরে পূর্ণতাকে। মমতাকে ধাক্কা দেয়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় মমতা। রক্ত চোখে তাকায় অভির দিকে। মনিরের রাগও বাড়ে। দুই হাতে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণতা। মনোয়ারা মাথা নত করে বলে, অভি তোমার বউকে সামলাও, কোথায় কি বলতে হয় জানে না সে। তাল মেলাই সাহেব। এটা জমিদার বাড়ি, এখানে মেয়েরা গলা তুলে কথা বলে না। আজকে যে কথাগুলো তোমার বউ বলেছে তার পরিমাণ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমার বউকে বুঝিয়ে দাও। পূর্ণতা অভির বুক থেকে মুখ তোলে। দূরে দাঁড়ানো ইফাদের দিকে এক নজর তাকায়, তারপর তাকায় মনিরের দিকে, অতঃপর মনোয়ারের দিকে তাকিয়ে বলে, আপনাদের পাপের রাজ্য ধ্বংস করব আমি। মেয়েদের সুস্থ একটা জীবন দেব, সম্মানের সাথে বেঁচে থাকার একটা সমাজ দিব। আজকের পর থেকে জমিদার বাড়ির পুরুষ দ্বারা দ্বিতীয় কোনো নারীকে অপমানিত হতে আমি পূর্ণতা দিব না। মনির হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, কি করবে তুমি? দরকার পড়লে পা ভেঙে পঙ্গু করে রেখে দিব। থমথমে খেয়ে যায় মনির। অভি গম্ভীর গলায় এতক্ষণে বলে ওঠে, আমি এই বাড়ি ছাড়তে চাই, এখানে মানিয়ে নেওয়া সম্ভব নয়। আগামীকাল আমি এবং পূর্ণ চলে যাব। চমকাই সাহেব। মমতাও ভয় পেয়ে যায়। জমিদার বাড়ির মাথা অভি। এলাকায় জমিদার এবং তার ছেলেদের মানুষ সম্মান দেয় না মন থেকে, তবে ভয় পায়। কিন্তু অভিকে সবাই সম্মান করে, ভালোবাসে। অভি বাড়ি ছাড়লে এই সাম্রাজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সাহেব বলতে চায়, অভি তুমি? কথা শেষ হতে দেয় না অভি। হাত উঁচু করে থামিয়ে দেয় সাহেবকে। সিদ্ধান্ত জানিয়েছি, মতামত নয়। আমি কাল যাচ্ছি। বলেই সে পূর্ণতার হাত ধরে টেনে নিয়ে যায়। মিষ্টি একপাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু তার। মিতু তার সাথেই পড়াশোনা করে, সখী তার। ঈশানের সাথে মিতুর সম্পর্ক আছে এটাও জানা। নিজের চাচার উপর ভীষণ রাগ মিষ্টির। সাহেব নিজের রাজকীয় আসনে বসে, মনিরের দিকে তাকিয়ে বলে, অভি আটকাও, মেয়েটাকে দুদিনের মধ্যে সরাবে অভির জীবন থেকে। মনির মাথা নাড়ায়। পরপর জমিদারের হুকুম, যে যার কক্ষে যাও, শুধু মিষ্টি আমার কক্ষে এসো। সকলেই চলে যায়। মিতু ঈশানের যাওয়ার পথে তাকিয়ে থাকে। আমি কোথাও যাব না। পূর্ণতা কাট কাট গলায় বলে। অভি নিজের পরনের শার্ট খুলতে খুলতে বলে, যাবে? যাব না আমি। স্বার্থপরের মতো শুধু নিজেদের কথা ভাববো? আমি অপবিত্র জমিদার বাড়ি পবিত্র করতে চাই, সবাইকে নিয়ে রাজত্ব করতে চাই, সুন্দর একটা সংসার সাজাতে চাই। পালিয়ে যেতে চাই না আমি। অভি পূর্ণতার সামনে দাঁড়ায়, হাত রাখে পূর্ণতার গালে। জীবনটা খুব ছোট পূর্ণতা, তুমি সবার কথা ভাবতে গিয়ে জীবন ফুরিয়ে ফেললে আমার সাথে বাঁচবি কবে? কবে আমাদের সংসার হবে? পূর্ণতা অভির হাত সরিয়ে মোড়া নিয়ে আসে এবং তাতে দাঁড়িয়ে অভির মুখোমুখি হয়। অভির দুই গালে হাত রাখে, চুমু খায় কপালে, তারপর চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমার বর বীর পুরুষ, সে পালাবে না। সকলের মোকাবেলা করে সংসার করব। কথা দিলাম আপনাকে, পূর্ণতা কখনো আপনার হাত ছাড়বে না, আপনার সাথে বাঁচবে এবং সুন্দর সংসার গড়ে তুলবে। কোলগাল গম্ভীর মুখখানা আরো একটু গম্ভীর হয়ে ওঠে অভির। দুপা পিছিয়ে গিয়ে বিড়বিড় করে বলে, পাপের রাজ্য ধ্বংস হবে না, ধ্বংস হবে তুমি। বাঁচার একটা পথ দেখালাম, তবুও বুঝলে না। এবার যা হবে তার জন্য প্রস্তুত থাকো প্রিয় পূর্ণতা। জরুরি বৈঠক বসানো হয়েছে। জমিদার বাড়ির সকল পুরুষরা মিলে বসেছে। সকলের মুখভঙ্গিমা গম্ভীর। অভি জমিদারের পাশের আসনে বসেছে। বরাবরই তার জন্য এই আসনখানা বরাদ্দ করে রাখা থাকে। জমিদার বাড়ির পূর্ববর্তী জমিদার হবেন অভিরাজ। এই গোটা শহর জানেন এবং সকলেই খুশি। জমিদারদের রাজত্ব খুব বেশি দিন স্থায়ী হবেন না, তার ইঙ্গিত পেয়ে গেছেন। কেননা পাশের এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি আছেন এবং তিনি দাবি করছেন জমিদার হওয়ার যোগ্যতা তারা রাখেন। এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। এক পর্যায়ে অভি গ্রামের সকল মানুষদের সম্মতি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ভোট করা হবে, দুটো দল বিভক্ত হবেন। ভোটে দাঁড়াবেন অভিরাজ এবং ইফতিয়ার চৌধুরী, পাশের এলাকার প্রভাবশালী ব্যক্তির ছেলে। অভি খুব করেই জানে এই ভোটে জয়লাভ তারই হবে এবং জমিদার সাহেবও এটা জানে।
আজকের বৈঠকের মূল আলোচনা ভোট নয়, পূর্ণতা। সাহেব গলা খাকারি দিয়ে বলেন, মায়ের কথা মনে আছে তোমার? ভীষণ সাহসী মহিলা ছিলেন তোমার মা। এখন সে কোথায় গেল? কলিজা মোচড় দিয়ে ওঠে অভির। স্মৃতির পাতায় ভেসে ওঠে মায়ের হাস্য উজ্জ্বল মুখখানা, এবং পরপরই ভেসে ওঠে রক্তমাখা দেহখানা, মায়ের আত্মচিৎকার। চোখ বন্ধ করে ফেলে অভি। সাহেব নড়ে চড়ে বসে। তোমার বইয়ের মধ্যে তোমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি। তোমার মায়ের মতোই তেজ তোমার বউয়ের। আমরা জমিদার, এই শহরটা আমাদের, এখানে রাজ করব আমরা, এটাই নিয়ম। বোঝাও তোমার বউকে। অভি জবাব দেয় না, মাথা নিচু করে ফেলে। মনোয়ারের দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটাকে তালাক দাও অভি, তাকে দূরে কোথাও পাঠিয়ে দাও। সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আমরাই নেব। এবারও অভি নিশ্চুপ। মনে মনে ইফাত বেশ খুশি। তালাক হয়ে গেলে পূর্ণতাকে দেখে ছাড়বে সে। অভি বেশ খানিকক্ষণ সময় নিয়ে গম্ভীর গলায় বলে, তোমরা তোমাদের ব্যবসা বন্ধ করো। নারী পাচার চলবে না আমার রাজ্যে। কোনো অসৎ ব্যবসায় আমি মেনে নেব না। সাহেব হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চিপে বলে, যেমনটা তুমি বলবে। অভি দাঁড়িয়ে যায়, চলে যাবে তখন মনির বলে, তোর মায়ের কথা চিন্তা কর, তোর বউয়ের পরিণতি যেন আবার তেমন না হয়। বাঁকা হাসি মনিরের ঠোঁটে। অভি আপাত মস্তক দেখে নেয় মনিরকে। মায়ের কথা মনে নেই, তবে পূর্ণতা মরে গেলেও আমার কিচ্ছু এসে যায় না। তাকে চোখে ধরেছে, বিয়ে করেছি, গল্প এখানেই শেষ। অভিরাজ আমি, গোটা শহরের রাজত্ব আমার হাতে। এক নারী কখনোই আমার দুর্বলতা হতে পারে না। পূর্ণতা আমার ভাবনাতে নেই। আমার একমাত্র লক্ষ্য গোটা রাজত্ব হাতের মুঠোয় পুরো এমপি পত্র আয়ত্ত করে নেয়া। বলেই অভি চলে যায়। মনোয়ারের ঠোঁটের কোণে মুচকি হাসি। থমথমে মুখ হয়ে যায় মনির, মামুন সাহেব এবং ইফাদের। তাদের পরিকল্পনা ছিল পূর্ণতাকে হাত অভির থেকে ক্ষমতা দেওয়া। কিন্তু এবার দুপুরের রান্না পূর্ণতাকে করতে বলেছে মমতা। পূর্ণতা চুপচাপ রান্না বসিয়েছে, আগে কখনো রান্না করা হয়নি। রিক্সা চালক বাবা হলেও পূর্ণতাকে কখনো কাজ করতে হয়নি। তবে কাজ পারে না এমনটা নয়, মায়ের থেকে সব কাজ শিখেছে পূর্ণতা। রান্নাঘরে ঘেঁষতে দেওয়া হয়নি শিউলিকে। সকলের জানা শিউলি আশেপাশে থাকলে ঠিক পূর্ণতাকে সাহায্য করবে। মমতা নিজে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। দুপুর গড়াতেই পূর্ণতার রান্না শেষ হয়। অভি বেরিয়েছে সকালে, পূর্ণতাকে বলেও যায়নি বেরোনোর সময়। রেশমা পান চিবোতে চিবোতে আসে পূর্ণতার কাছে, সাথে মমতাও আসে। চোখে চোখে দুজন কিছু একটা পরামর্শ করে। মমতা খাবারের ঢাকনা সরাতে সরাতে বলে, তোর স্বামী তো সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। দেখ আবার বিয়ে টিয়ে করে ফেললো নাকি? পূর্ণতা হাসি মুখে তাকায় মমতার দিকে, অতঃপর জবাব দেয়, আমার স্বামী কখনোই দ্বিতীয় বিয়ে করবে না। মুখ বাঁকায় মমতা। যার ভরসায় এত উঠছিস সে তোর হাত ছাড়লো বলে তখন কি করবি? গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও আমার স্বামী কখনোই আমার হাত ছাড়বে না। মমতার হাসি মুখখানা চুপসে যায়। রেশমা রেগে বলে, এত তেজ আসে কই থেকে তোর? স্বামীর ভালোবাসা থেকে সরুন এখন। আমাকে যেতে হবে, রান্না শেষ করেছি, গান্ডে পিণ্ডে গিলুন এবার। পূর্ণতা যেতে নেয়, তখনই মমতা আবার বলে ওঠে, সতীনের ঘর যদি তোকে আমি না করিয়েছি তাহলে আমার নামও মমতা না। দাঁড়িয়ে যায় পূর্ণতা, পেছন ফিরে তাকায় মমতার দিকে। এই বুড়ো বয়সে আপনাকে সতীনের ঘর করাবো আমি, সেটাও 2 দিনের মধ্যে। পূর্ণতার লেজে পা দিতে আসবেন না, একদম জ্বালিয়ে পুড়িয়ে দিব। এগিয়ে আসে মমতা, চোখে চোখ রেখে বলে, নদীতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করার পরিণাম জানিস তো? পূর্ণতা জবাব দেয় না, বাঁকা হেসে বেরিয়ে যায় রান্নাঘর থেকে। মিষ্টির থেকে 2টো বই নিয়েছে পূর্ণতা। বই পড়তে তার ভীষণ ভালো লাগে। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, রোদের তেজ কমেছে। জমিদার বাড়ির ছাদটা বিশাল এবং বিশাল বহুল, বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো। একটা দোলনাও পাতা আছে সেথায়। পূর্ণতা তার লম্বা চুলগুলো মেলে দিয়ে দোলনায় বসে বই পড়ছে, মনোযোগ তার বইয়ের দিকে। এক মনে পড়ে যাচ্ছে বাংলা বই। তখনই চিৎকারের শব্দ কানে আসে পূর্ণতার। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অভি ফিরল নিশ্চয়ই, বরের সাথে খাবে বলে খাবারটাও খায়নি পূর্ণ। বই বন্ধ করে দৌড়ে যায় রেলিংয়ের কাছে।
ওকে দিয়ে দেখে সত্যিই অভি কিনা। অভি এসেছে। ঘা- ঘামে লেপ ঘামে লেপ্টে আছে সাদা শার্টখানা, ফর্সা মুখটা লালচে রং ধারণ করেছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ইলেকশনের কাছে বড়ই ব্যস্ত সে। পূর্ণতা দৌড় দেয় বই হাতে নিয়েই, এক দৌড়ে চলে যায় বাড়ির বাইরে। অভি সবেই সদর দরজায় পা রাখছিল, পূর্ণতার সামনে গিয়ে দাঁড়ায়, আঁচল তুলে ঘামে ভেজা মুখখানা মুছিয়ে দিতে নেয়। তখন অভি গম্ভীর গলায় বলে ওঠে। এখানে কেন তুমি? পূর্ণতা একগাল হেসে বলে, আপনাকে দেখে আসলাম। আমি তো রুমেই যাব, তাই না? এখানে আসার প্রয়োজন ছিল না। পূর্ণতার হাসি মুখটা চুপসে যায়। আশেপাশে আরো অনেক মানুষ ছিল। জমিদার বাড়ির বউ তুমি, মাথায় ঘোমটা ছাড়া আর কখনো যেন তোমায় না দেখি। এখানে তোমার লম্বা চুল দেখে আকর্ষিত হওয়ার মতো কেউ নেই। পূর্ণতা মাথা নিচু করে সরে যায় অভির সামনে থেকে, আখি পল্লবে জমেছে অশ্রুকণা। অভির পাশ থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক জিজ্ঞেস করে। কেউ অভি জবাব দেয়, আমার ভাইয়ের স্ত্রী। অতিরিক্ত রক্তপাতে ভয়াবহ অবস্থা মিতুর, অবচেতন অবস্থায় পড়ে আছে সে। ঘটনাটা সকাল হতে কেউ জানে না। মনির 7 সকালে পেরিয়েছে, কেউ খোঁজ পর্যন্ত নেয়নি মিতুর, অবশ্য নেওয়ার কথাও না। মনিরের অন্য স্ত্রী রিমা সে বাবার বাড়ি চলে গেছে, স্বামীকে অন্য কারো পাশে সে মানতে পারছিল না। অভির ধমকে পূর্ণতা ভুলবশত নিজের কামরায় না ঢুকে মিতুর কামরায় ঢুকে পড়েছিল, আর তখনই তার নজর পড়ে সাদা বিছানায় রক্তের চিহ্ন, সেই সাথে এলোমেলো পড়ে থাকা মিতুকে। বুক কেঁপে ওঠে পূর্ণতার, দৌড়ে এগিয়ে যায় মিতুর কাছে, শুকনো মুখখানা দেখে নেয় ভালো করে, কাপড় ঠিক করে দেয় মিতুর, অতঃপর সকলকে ডাকতে কামরা হতে বেরিয়ে যায়। মনে মনে ঘৃণা জন্মায় মনিরের প্রতি, কাপুরুষ বলে গালিও দেয় কয়েকবার। অভি সবেই নিজ কামরায় ঢুকেছে, এবার একটু জিরো বেশে। খানিকক্ষণ পরে আবারও বের হতে হবে তার, পাশের এলাকার প্রভাবশালী ইফতিয়ারের সাথে মুখোমুখি কথা বলতে হবে। ভোটে বিজয়ী অভিই হবে, তবুও একবার ইফতির মুখোমুখি হতে চায় সে। মনে মনে ইফতি গভীর কোনো ষড়যন্ত্র পাকাচ্ছে, যা চতুর অভি বেশ বুঝতে পারছে। ধবধবে সাদা পালঙ্কে সবেই একটুখানি বসেছে অভি, তখনই দৌড়ে কামরায় ঢুকে পূর্ণতা। চোখে মুখে তার আতঙ্ক, অভি বিচলিত হয়, তবু আদুরে ভঙ্গিমায় 2 হাতে আগলে নেয় না মেয়েটিকে, মুখের গম্ভীরতাও কমায় না। পূর্ণতা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মাথা নিচু করে বলে, ছোট চাচা কাল যাকে বিয়ে করে এনেছে সে অবচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তার চিকিৎসার প্রয়োজন। দীর্ঘশ্বাস ফেলে অভি, জবাব দেয় না, তাড়াহুড়ো করে উঠেও যায় না। পূর্ণতা আহত নয়নে তাকিয়ে থাকে অভির মুখপানে। বাঁচাবেন না তাকে? চোখের কোণে আবারও পানি জমেছে পূর্ণতার, চোখের সামনে ভেসে উঠছে ছোট বোনের নিথর দেহখানা, রক্তাক্ত পা জোড়া। পুরুষ মানুষ শুধুমাত্র নারীর দেহের পাগল, দেহ ছাড়া তারা কিছুই বোঝে না। নারীরা শুধুমাত্র ভোগের বস্তু। বিড়বিড় করে বলে পূর্ণতা। অভি শুনতে পায়, তাকায় গোলগাল মায়াবী মুখপানে, ডান হাত এগিয়ে গালে হাত রাখে, বুড়ো আঙ্গুলের সাহায্যে মুছে দেয় চোখের পানি। জল ভরা গভীর চোখের দিকে তাকিয়ে অভি বলে, নারীরা মায়ের জাত, তারা সম্মানের বস্তু। সমাজে নারী ছাড়া পুরুষ অচল। অভির গলা জড়িয়ে ধরে পূর্ণতা, ঠোঁট উল্টে কেঁদে ফেলে। তাহলে এত অসম্মান কেন করা হয় নারীকে? আপনি প্রতিবাদ কেন করেন না? এই প্রশ্নের জবাব অভির কাছে নেই, সে কিছু বলতে গিয়েও থেমে যায়, শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণতাকে। পূর্ণতার ছোট্ট বুকে মাথা রাখে, বুকের হাহাকার শুনতে পাই অভি। আমি এইসব সহ্য করতে পারছি না। আমি সুন্দর সমাজ চাই, সুস্থভাবে বাঁচতে চাই, আপনার সাথে সুখে সংসার করতে চাই। অভি চোখ বন্ধ করে ফেলে, বিড় করে বলে, এই জীবনে তো সম্ভব নয় পূর্ণ। পরের জন্মে আমরা জন্ম নিব একে অপরের পরিপূরক হয়ে, সুন্দর একটা পরিবার হবে আমাদের। এই জীবনটা না হয় আফসোস নিয়েই কাটালাম, পরের জীবন সুখ নিয়ে কাটাবো। মুখে বলে, ইনশাআল্লাহ একদিন সুখী হব আমরা। নীরবতায় কেটে যায় বেশ কিছুক্ষণ, অতঃপর অভি বলে, একটু পরে আমাকে বেরোতে হবে, আপাতত শান্তিতে ঘুমোতে যাচ্ছি। পূর্ণতা ছেড়ে দেয় অভিকে। ঘুমান তাহলে, আমি যাই মেয়েটার কাছে। অভি কোমর ছাড়ে না, সময় নিয়ে চুমু খায় পূর্ণতার গালে। মেয়েটার কাছে ইফতি ইমন ওরা আছে, চিন্তা করো না।
ভ্রু কুঁচকে ফেলে পূর্ণতা। আপনি জানলেন কি করে? গম্ভীর মুখখানায় হাসির ঝলকের দেখা মেলে। লোকটা হাসলে কি ভালো দেখায় তাকে। পূর্ণতা মনে মনে কয়েকবার শুক্রিয়া আদায় করে নেয়। অভি পূর্ণতাকে নিয়ে শুয়ে পড়ে। পূর্ণতার ছোট্ট বুকে মাথা রাখে, দাড়ি ঘষে দেয় বুকে। শিউরে ওঠে পূর্ণতা, দুই হাতে মুঠো করে ধরে অভির শার্ট, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। এত কাঁপাকাঁপি করবে না জান, গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আশা জাগে, নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়। অসহায় শোনানো বোধ হয় অভির কণ্ঠস্বর। পূর্ণতা শুকনো ঢোক গিলে বলে, ছুঁয়ে দিচ্ছেন না কেন? অভি চোখ বন্ধ করে। বউ হওয়ার সুযোগ দিচ্ছি তোমায়, তুমি তো আমারই, এত তাড়াহুড়ো নেই আমার। মুগ্ধ হয় পূর্ণতা। এই মানুষটার শরীরে কি জমিদার বাড়ির রক্ত বইছে না? পূর্ণতার পেছনেই ছিল ইফতি। সে শুনে নিয়েছিল পূর্ণতার কথা, তখনই বেরিয়ে পড়েছিল ডাক্তারের খোঁজে। পূর্ণতার চোখের পানি সহ্য হয় না ইফতির। মনে চায় নিজের জীবন দিয়ে পূর্ণতাকে আগলে রাখতে, সুখের রাজ্যে নিয়ে যেতে, কিন্তু অনুমতি কিংবা অধিকার কোনোটাই নেই তার। থাকলে কাউকে পরোয়া করতো না সে। বাজারে একটা ডাক্তারের চেম্বার আছে, সেখান থেকেই ডাক্তারকে নিয়ে এসেছে ইফতি। সাথে নিয়ে গিয়েছিল ইমনকে। ইমন 1000 বার জিজ্ঞেস করেছে ডাক্তার কার জন্য, ইফতি জবাব দেয়নি। বাজার থেকে যখন ইফতি আসছিল তখন ইমন বলে ওঠে, মেজো ভাই পূর্ণ ভাবির জন্য কিছু মজার খাবার নিয়ে যাই। ইফতি মুচকি হাসে, মাথা নেড়ে সম্মতি জানায়। ইমন খুশিতে গদগদ হয়ে অনেক কিছু কিনে নেয়। পূর্ণতাকে তার ভালো লাগে, একটু বেশিই ভালো লাগে। দাদিকে তার পছন্দ না, বাবা চাচাদের ব্যবহারও পছন্দ না। সারা জীবন দেখে আসছে মায়ের নিচু মাথা। এখন ইমন নিশ্চিন্ত। পূর্ণতা সকলের স্বভাব বদলে দিবে, বাপের রাজ্যে সুখ এনে দিবে। ডাক্তার মিতুকে দেখছে। পাশে দাঁড়িয়ে আছে ইফতি, ইমন এবং ঈশান। ঈশানের চোখের কোণে পানি জমেছে। বাবাকে খুন করতে ইচ্ছে করছে। ভেতর থেকে ছি শব্দটা বেরিয়ে আসলো। মিষ্টি মিতুর পাশে বসে আছে, তার চোখের কোণে পানি। পূর্ণতাই শুধু এখানে নেই। ইফতি বারবার দরজার দিকে তাকাচ্ছে। পূর্ণতা আসবে কি? দেখবে কি ইফতি বাঁচাচ্ছে মিতুকে? বুঝবে কি জমিদার বাড়ির বাকি পুরুষদের মতো ইফতি নয়? কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলো পূর্ণতা আসছে না, তখন ইফতি মিতুর কক্ষ হতে বের হয়ে আসে। এগিয়ে যায় পূর্ণতার কামরার দিকে। জানালায় উকি দেয়, দেখতে পায় অভির বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে পূর্ণতা। বুকের ভিতরে খা খা করে ওঠে ইফতির। সরে যায় জানালা হতে, মনে মনে কিছু কথা সাজায়। একখানা চিঠি লিখবে সে পূর্ণতাকে, আবেশ মিশ্রিত চিঠি। সেই চিঠিখানা পড়ে পূর্ণতার কপালে চিন্তার ভাঁজ পড়বে। কয়েক মুহূর্তের জন্য ভাবতে থাকবে আগন্তুক ইফতিকে নিয়ে। তাতেই শান্ত হবে ইফতির খাখা করা বিচলিত হৃদয়। প্রিয় পূর্ণতা, ইচ্ছে ছিল একদিন খুব প্রিয় হব তোমার, বুকের বাঁ পাশে ঠাঁই হবে আমার। হৃৎপিণ্ডে আমি নামক এক অসুখ বাসা বাঁধবে, নিয়ম করে আঁকড়ে ধরার আশা জাগবে। ইতি তোমার অপ্রিয় এক চোখ। ইফতিয়ার চৌধুরীর মুখোমুখি বসে আছে অভিরাজ। অভি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইফতিকে। ছেলেটা দারুণ সুদর্শন এবং মার্জিত। প্রথম নজরেই যে কোনো রমণীর হৃদয় কাটতে সক্ষম হবে। এর আগে এমন সুদর্শন ছেলে দেখেছে কিনা মনে পড়ছে না অভির। বয়সও বেশি নয়, এই 24-25 হবে। পোশাক আশাক এবং চালচলনে প্রভাবশালীর চিহ্ন। দুজনের মাঝখানে রয়েছে একখানা কাঠের টেবিল, তার উপরে দুধ চা। অভি চায়ের কাপ তুলে তাতে চুমুক বসিয়েছে। চা তার বরাবরই পছন্দ। ইফতি ধীরে সুস্থে নিজের চায়ের কাপ তুলে নেয়, ফু দিয়ে সময় নিয়ে ঠোঁট ছোঁয়ায় তাতে। অতঃপর বলে, ভোটে বিজয়ী হবেন আপনি, এটা আপনিও জানেন, আমিও জানি। ঠোঁট বাঁকাই অভি, মেরুদণ্ড সোজা করে বসে। ইফতি নিজেও হাসে। গোলাপি অধরের হাসিটা দারুণ, অভির ভালো লাগে। বিয়ে করেছেন শুনলাম, পরীর মতো বউ। অভিকে মোটেও বিচলিত দেখালো না। সে 2 হাত টেবিলে রেখে ইফতির দিকে এক ঝুঁকে বলে, অপহরণ, ধর্ষণ, ব্লা 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 হুমকি বেশ পুরনো, যুগ পাল্টাচ্ছে, নতুন কিছু বলো। ইফতি শব্দ করে হেসে ওঠে, বা হাতে সিল্কি চুলগুলো পেছনে ঠেলে বলে, আমি ভালোবাসি পূর্ণতাকে 2 বছর আগে থেকে। ভালোবেসে জয় করে জমিদার বাড়ি হতে চৌধুরী বাড়িতে নিয়ে আসার হুমকি নয়, চ্যালেঞ্জ করলাম। দুনিয়ায় অহরহ মেয়ে থাকতে আমার ছোট্ট বউয়ের দিকে সকলের নজর কেন ভাই?
কয়জনের চোখ তুলে নেব আমি? আর এত চোখ ফেলবো কোথায়? পূর্ণতা আজকে অনেক খুশি। ঠোঁটের কোণা থেকে তার হাসি সরছেই না, ক্ষণে ক্ষণে খিলখিলিয়ে হেসে উঠছে। মমতা বেজায় বিরক্ত, সাথে একটু চিন্তিতও। এই মেয়ে এত খুশি মানে কোনো একটা কাণ্ড ঘটিয়েছেই, তবে আজ করতে পারছে না সেই কাণ্ডটা কি। শিউলিরও খুব ভালো লাগছে পূর্ণতাকে হাসতে দেখে। কি সুন্দর হাসি মেয়েটার। মনে মনে বেশ কয়েকবার মাশাল্লাহ মাশাল্লাহ বলে ওঠে। রেশমা পান চিবুচ্ছে। তার কোনো কিছুতেই যাই আসে না, 3 বেলা পেট পুড়ে খাবার আর পান পেতে পারলেই সে খুশি। বছরখানিক আগে তার স্বামী মামুন বিয়ে করে এনেছিল, তখনও স্বাভাবিক ছিল রেশমা। তার এক কথা, আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে। তবে সন্তানকে নিয়ে তিনি বেশ আশাবাদী। সে চায় তার ছেলে জমিদার বাড়িতে রাজত্ব করুক, আর তিনি এটা জানেও একদিন রাজত্ব তার ছেলের হাতেই আসবে। তাই আর মাথা ঘামায় না। জমিদার বাড়ির 2 গিন্নি রান্না করছে। পূর্ণতা হাতে হাতে এগিয়ে দিচ্ছে, আর মমতা মোড়া পেতে বসে হুকুম জারি করছে। কাজের লোকদের আজকে ছুটি, কোথায় পাঠানো হয়েছে তাদের পূর্ণতার অজানা, তবে জানতে হবে। আর কমলাকে কোথায় পাঠানো হয়েছে এটাও জানতে হবে। রান্না প্রায় শেষের দিকে। সেই মুহূর্তেই বাড়িতে অতিথির পা পড়ে। সোজা রান্নাঘরে এসেছে অতিথি। পূর্ণতা ভ্রুকুচকে তাকিয়ে থাকে। যুবতী মেয়ে, জামা কাপড়ের হাল বেহাল। এরকম জামা পূর্ণতা আগে কখনো কাউকে পরতে দেখেনি, তবে দেখতে বেশ লম্বা ফর্সা। শরীরের বেশিরভাগ জায়গা দেখা যাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় পূর্ণতা। মেয়েটি বলে উঠল, নানু, আই এম কামিং। মমতা এক গাল হাসে, দাঁড়িয়ে জড়িয়ে ধরে মেয়েটিকে। আমার মনে আসছে। শুরু হয় দুজনের আলাপ আলোচনা। পূর্ণতা বুঝে নেয় এটা হচ্ছে জমিদারের নাতনি, মেয়ের মেয়ে। অবাক হয় পূর্ণতা। চোখের সামনে 2 মামি বসে আছে, অথচ তাদের সাথে কথা বলল না। মনা তখন বলে উঠল, অভি কোথায়? মমতা আর চোখে তাকাই একবার পূর্ণতার দিকে, অতপর বলে, অভির রুমেই আছে। যা তুই। সকাল থেকে ছেলেটা তোর কথা জিজ্ঞেস করতেছিল। চোয়াল শক্ত করে ফেলে পূর্ণতা। মমতা মিথ্যে বলছে এটা সে জানে। অভি মোটেও এই ডাইনির কথা জিজ্ঞেস করেনি। শয়তান বুড়ি। আর কিছু মুহূর্ত অপেক্ষা করুন, আপনার মজা আমি দেখাচ্ছি। বিড়বিড় করে বলে পূর্ণতা। মনা কোমর দোলাতে দোলাতে চলে যায় অভির কক্ষের দিকে। পূর্ণতাও যেতে নেয়। মমতা হাত টেনে ধরে। তুই কোথায় যাস? কাজ কর। পূর্ণতা মমতার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, অতপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, সতীনকে বরণ করার প্রস্তুতি নিন বুড়ি, আমি আপনার মনাকে আপ্যায়ন করে আসি। বলে একগাল হেসে চলে যায় পূর্ণতা। মমতা হাঁ করে তাকিয়ে থাকে। বুঝতে কয়েক মিনিট সময় লেগে যায়। সতীন দ্রুত ছোটে নিজের কক্ষের দিকে। জমিদার কি ঘরেই আছে? চিন্তিত অভি, ভীষণ চিন্তিত সে। এই সমাজে টিকে থাকতে হলে নিজের দুর্বলতা আড়ালে রাখতে হবে। ভেতরে ভেতরে মরে গেলেও বাইরে শক্ত থাকতে হবে। মানুষ বড্ড স্বার্থপর, তারা সবসময় দুর্বল জায়গায় আঘাত করে। কপালে হাত ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে অভি। সারা রাত অনেক পরিশ্রম করেছে, এবার একটু ঘুম দরকার। হঠাৎ অভির মনে হয় কেউ একজন তাকে দেখছে, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঘ্রাণ শুকেই অভি বুঝতে পারে এটা পূর্ণতা নয়। ধপ করে চোখ খোলে, উঠে বসে লাফিয়ে। মনা হাসে। জামার গলাটা নিচের দিকে টেনে আবেদনীয় ভঙ্গিতে বসে অভির পাশে। অভির উদাম বুকে হাত গলিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো অভি? অভি এক পলক তাকাই, অতপর জবাব দেয়, ভাবছি তোমায় অতিথিশালায় রেখে আসবো। খদ্দেরের চাহিদা বেশ মেটাতে পারবে, অভিজ্ঞ চাহিদাও বেশি। থমথমে মুখে হাত সরিয়ে নেয় মনা। অভি ঠোঁট বাঁকায়। তুমি পুরোপুরি উলঙ্গ হয়ে আমার সামনে নাচানাচি করলেও তোমার প্রতি ইন্টারেস্ট জাগবে না আমার। অভিরাজ কখনোই পচা জিনিসে নজর দেয় না। দাঁড়িয়ে যায় মনা, রাগে তার শরীর চলছে। এত কিসের অহংকার তোমার? চিনো তুমি আমায়? আমাকে একটু টাচ করার জন্য কত মানুষ পাগল।
খানিকটা চিল্লিয়ে বলে মনা। অভি দীর্ঘশ্বাস ফেলে, নজর পড়ে পর্দার আড়ালে লুকিয়ে থাকা পূর্ণতার দিকে। হাসি পাই অভির, হাসি চেপে মনাকে জবাব দেয়। তোমার এত চাহিদা বলেই তো বলছি অতিথি আপ্যায়নে যেতে। তোমার নানা ভাইয়ের ব্যবসা রমরমা হয়ে উঠবে। মনা দাঁত কটমট করে, কিছু বলার জন্যে আঙ্গুল তোলে, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারে না, তাই হনহনিয়ে চলে যায়। অভি চলে যায় গোসলখানায়। পরনারীর হাতের ছোঁয়া যতক্ষণ ধুয়ে ফেলতে না পারবে গা ঘিন ঘিন করবে। পূর্ণতা খুশি হয়, হাসতে হাসতে চলে যায় জমিদার বাড়ির মূল ফটকে। এখনই ধামাকা হবে। থমথমে মুখে বাসায় ফিরেছে জমিদার সাহেব। তার পাশে মধ্যবয়সী এক মহিলা, গায়ে তার মমতা বেগমের বিয়ের গহনা, পরনে মমতা বেগমের বিয়ের বেনারসি। চমৎকার দেখতে মহিলাটি। মমতা বেগমের খুব চেনা এই মুখখানা। পতিতালয়ের দায়িত্বে রয়েছে মহিলাটি। এই মহিলাই পতিতালয়ের মহিলাদের দেখভাল এবং টাকা পয়সা হাতিয়ে নেয়। দীর্ঘ 10 বছর যাবৎ এই কাজে তাকে নিয়োজিত করে রেখেছেন মমতা বেগম। আবারও বৈঠক বসেছে জমিদার বাড়ির সকল সদস্য। এবার ছেলেরা নয়, স্বয়ং জমিদার বিয়ে করে নিয়ে এসেছে। মমতা বেগম কেমন প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারছে না। 50 বছরের সংসার তাদের। সাহেব দ্বিতীয় বিয়ে করেনি। নারীর শরীরের ঝোঁক ছিল। পূর্ণতা একগাল হেসে এগিয়ে যায়, হাততালি দিয়ে বলে ওঠে, দাদা ভাই, আপনার তো জবাব নেই, আপনি তো ফাটিয়ে দিলেন। বাহ বাহ, এক পা কবরে চলে গিয়েছে তাতে কি, যৌবন তো আর শেষ হয়নি। মনের বয়সই বড় বয়স। মনে মনে দাদা ভাইয়ের বয়স সবে 16 বছর, তাই না দাদা ভাই? সাহেব কটমট চোখে তাকায় পূর্ণতার দিকে। নারী সব ছেড়ে দিতে পারে, নারী সব সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীর পাশে অন্য কাউকে নারী কখনোই সহ্য করতে পারে না। গহনা নারীর দুর্বলতা, সন্তান নারীর ছেঁড়া ধন। একটা পর্যায়ে নারী গহনা, সন্তান এসবও ছেড়ে দেয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সঙ্গ ছাড়তে চায় না। তেজি মহিলা মমতা, জমিদারের বউ। এককালে জমিদার কন্যা ছিলেন তিনি। তার কথার বাইরে কখনোই কেউ যেতে পারে না। তার বাবা এবং স্বামীও কখনো তার কথা অমান্য করেনি। সন্তানদের গড়েছে নিজের বোনের মতো করে। সেই মমতা আজকে স্তব্ধ, মুখে ভাষা নেই তার, চোখে দুটো চিকচিক করছে। স্বামীর থেকে এমনটা সে কখনোই আশা করেনি। মমতার মুখখানা দেখে বড্ড মায়া হয় পূর্ণতার। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জমিদার সাহেবের চরিত্র খারাপ, তবে তিনি দ্বিতীয় বিয়ে করতে নারাজ। আজকে ছলচাতুরি করে পূর্ণতায় বিয়ে করতে বাধ্য করেছে। এই কাজে পূর্ণতাকে সহায়তা করেছে ইমন এবং ঈশান, দুটো দেবরই দারুণ কাজের। সাহেবের কথা বলার মুখ নেই, তিনি মাথা নিচু করে আছেন। ঠোঁটের কোণে হাসি। পলি বেগমের সদ্য যাকে বিয়ে করেছেন তার বরাবরই লক্ষ্য ছিল জমিদার বাড়ির বউ হওয়ার। মমতা বেগমকে তার মোটেও পছন্দ না। মাসের পর মাস পাপ কাজে লিপ্ত রেখেছেন পলিকে। কাজ করিয়ে টাকা দেয়নি অনেক সময়। আমার কামরা কোন দিকে? ক্লান্ত আমি, একটু জিরোবো। পলি বলে ওঠে। মমতা বেগম পানি ভর্তি চোখে তাকায় পলির দিকে। তাতে দমে না পলি। জমিদারের হাতখানা শক্ত করে ধরে, চলুন। টানতে টানতে নিয়ে যেতে থাকে। জমিদার চোখের আড়াল হতেই হাউমাউ করে কেঁদে ওঠেন মমতা। হাঁটু মুড়ে বসে পড়ে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ছেলের বউরা তাকে শ্রদ্ধা করেন ওপরে ওপরে। ভেতরে ভেতরে সকলেরই একটা চাপা রাগ রয়েছে শাশুড়ির ওপর। শাশুড়ির ব্যথায় তারা ব্যথিত নয়। পূর্ণতা এগিয়ে যায়, হাঁটু মুড়ে বসে, মাথায় হাত বুলিয়ে দেয় মমতা বেগমের। আপনার ছেলেরা যখন বিয়ে করে নতুন নতুন বউ নিয়ে বাড়ি ফেরে, তখন আপনার বৌমারাও ঠিক এতটাও কষ্ট পায়, তাদের হৃদয়ও এভাবে জ্বলে। মমতা বেগমের কান্না থেমে যায়। মাথা হতে পূর্ণতার হাত ছাড়া মেরে ফেলে দেয়। অতঃপর হনহনিয়ে চলে যায়। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। সুদূরে দাঁড়ানো ইমন এবং ঈশানকে বাহবা দেয় ইশারায়। ইচ্ছায় কখনোই কোনো বাবা তার মেয়ে দিতে রাজি হয় না জমিদার পুত্রদের হাতে। দীর্ঘদিন যাবৎ মমতা বেগমের নির্দেশনায় জমিদার পুত্ররা বিয়ে করার প্রস্তাব নিয়ে বাবাদের কাছে যায়। কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে আসে এবং সেই সব মেয়েদের বিক্রি করে দেয় বিদেশিদের কাছে। মূলত এই ব্যবসায়ের জোরেই জমিদাররা প্রভাবশালী তকমা লাভ করেছেন।
ইলেকশন গতকাল বিপক্ষের দল গোটা এলাকায় মোটা অঙ্কের টাকা বিলিয়েছে, ভোট কিনেছে সকল সাধারণ গরিব জনগণের কাছ থেকে। খবরটা অভির অজানা নয়, তবুও সে চুপ করে আছে। চুপ থাকার কারণও আছে অবশ্য, তবে সেই কারণটা আপাতত সে কাউকেই বুঝতে দিচ্ছে না। শক্তপোক্ত অভিরাজ নাজুক প্রকৃতির, একটু চিন্তা করলে সে জ্বর বাঁধিয়ে বসে। আজকেও তার ব্যতিক্রম নয়। রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। শিউলি বেগম দরজায় দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে ছেলেটার একটু সেবা করতে, মাথায় হাত বুলিয়ে দিতে, দুমুঠো খাবার মুখে তুলে দিতে, কিন্তু অভিকে তিনি ভয় পায় কোনো কারণ ছাড়াই। প্রয়োজন ব্যতীত কখনোই তার সাথে কোনো কথা বলে না আজ অবধি। শিউলি বেগম দীর্ঘশ্বাস ফেলে দৌড়ে চলে যায় মিষ্টিকে ডাকতে। মিষ্টিই পারবে ছেলেটার মুখে খাবার দিতে। শিউলি যেতেই অভি চোখ খোলে। লাল লাল চোখের দৃষ্টি মিলেছে মাথার ওপরে থাকা সাদা দেওয়ালে। শুকনো ওষ্ঠদ্বয় নেড়ে বিড়বিড় করে বলে, আমি যাদের ভালোবাসি তাদেরই হারিয়ে ফেলি। আপনাকে হারাতে চাই না মা, আপনাকে বাঁচতে হবে আমার মিষ্টি এবং পূর্ণতার জন্য। মিষ্টি আর পূর্ণতা বই পড়ছিল। সমবয়সী হওয়ার দরুন দুজনেই বইগুলো একই ক্লাসে অধ্যয়নরত তারা, তাই সময় সুযোগ বুঝে দুজনেই বই খাতা খুলে বসে। এই সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়ালেখা। সেটাই করছে পূর্ণ। অনেক পড়াশোনা করতে চায়। শিউলি বেগম হতভম্ব হয়ে ঢুকে পড়ে মিষ্টির কামরায়। মাথার ঘোমটা নাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, অভি ভীষণ জ্বর, তোমরা ওর কাছে যাও। কলিজা কেঁপে ওঠে পূর্ণতার। মানুষটার জ্বর? সারাদিন পূর্ণতার সাথে দেখা সাক্ষাৎ হয়নি পূর্ণতার। বই বন্ধ করে দ্রুত উঠে দাঁড়ায় পূর্ণতা। মাথার ঘোমটা ঠিক করে দৌড়ে যায়। মিষ্টি পেছন পেছন যেতে নিয়ে থেমে যায়। হেসে বলে, ভাবি একটা চুমু দিলেই জ্বর সারিয়ে দিবে। হেসে ওঠে শিউলি, দুই হাতে জড়িয়ে ধরে মিষ্টিকে। ফাজিল। পূর্ণতার চোখের কোণে ছিকছিক করছে পানি। ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছে। অভি অবচেতন হয়ে পড়ে আছে ধবধবে সাদা বিছানায়। চোখ দুটি বন্ধ, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, শরীর উত্তাপ বেড়েই চলেছে। শার্টের বোতামগুলো খোলা হওয়ার ফলে উন্মুক্ত বুকের লোভনীয় পশমগুলো বেরিয়ে আছে। শ্যামলা মুখখানা লালচে রং ধারণ করেছে। ওষ্ঠদ্বয় শুকিয়ে চামড়া উঠে যাচ্ছে। এমন বিধ্বস্ত অভিকে পূর্ণতা আগে কখনো দেখেনি। ছোট নরম হাতখানা গলিয়ে দেয় অভির চুলে। আস্তে আস্তে মাথা টিপে দিতে থাকে। অন্য হাত দিয়ে কাঁথা টেনে বুক ঢেকে দেয়। অতঃপর মাথা নিচু করে চুমু এঁকে দেয় ললাটে। সাথে সাথে চোখ খোলে অভি। টকটকে লাল চোখের সাদা অংশ। পূর্ণতা ভয় পায় খানিকটা। চোখে কিছু হয়েছে নাকি? তোমার ছোঁয়ায় বিষ মেশানো আছে, আমাকে ছুঁয়ে দিও না। বলেই পূর্ণতার হাত সরিয়ে দেয় মাথা থেকে। পূর্ণতা অবাক হয়ে তাকিয়ে থাকে অভির দিকে। চোখে মুখে তার আতঙ্ক। কি বলছে এসব? ভালোই তো ছিলাম আমি, পিছু টান ছিল না। কেন মায়ায় জড়ালে আমায়? মায়া কাটাতে পারছি না। স্পষ্ট শুনতে পাই না অভির বলা লাইনগুলো, তবে বুঝে যায় কিছু একটা হয়েছে অভির। কিন্তু কি? ভোট চলছে। বিশ্বস্ত কিছু মানুষ পাহারা দিচ্ছে ভোট কেন্দ্র। অভির শরীর আগের থেকে কিছুটা ভালো। আসন পেতে বসেছে খাবার খেতে। তার পাশে বসেছে জমিদার সাহেব। চোখে মুখে তার চিন্তার ছাপ। মমতা বেগম নিজ কক্ষে দরজা দিয়ে বসে আছে। তাকে মানাতে কেউ যায়নি, জমিদার সাহেবও না। আজকে খাবার বেড়ে দিচ্ছে পলি। পলির ব্যাপারে অভি কিছু জানে না। সাহেব আশা করেছিল কিছু জিজ্ঞেস করবে অভি। বলাই বাহুল্য অভিকে ভয় পায় জমিদার। ইফাতকে আজকে দেখা যাচ্ছে খাবার খেতে। পূর্ণতা সুদূরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার অভিতে নিবদ্ধ। গতকাল রাত থেকে অভির ব্যবহারের পরিবর্তন এসেছে বেশ। অভি এড়িয়ে চলছে পূর্ণতাকে। এটা নিয়ে চিন্তিত নয় পূর্ণতা। প্রাণপ্রিয় স্বামীকে বেশ চেনে সে। কোথাও একটা আটকে আছে তার স্বামী। দিন শেষে এই পূর্ণতার নিকটে ফিরবে বেশ জানে অভি। মনোয়ার, মামুন এবং
মনোয়ার, মামুন এবং মনির 3 ভাই কোনো দিকে নজর দিচ্ছে না। তারা খাওয়াতে বড়ই ব্যস্ত। ইমন এবং ঈশান খেতে বসেনি। ঈশানের দৃষ্টি নিতুর পানে। মেয়েটা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে খাবার বেড়ে দিচ্ছে। আজকে ভোট গোনার পরেই মেয়েটাকে পাঠানো হবে অতিথিশালায়। সেখানে দরদাম চলবে। অতঃপর চলে যাবে মালিকের সাথে। আর কখনোই মিতুকে দেখা হবে না। তাচ্ছিল্য হাসি ঈশানের ঠোঁটের কোণে। ইফতিকে 2 দিন দেখা যাচ্ছে না। সে কোথায় আছে কেউ জানে না। খেতে খেতে অভি বলে, মিষ্টি এবং পূর্ণতাকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাকেই দিলাম জমিদারের বড় পুত্র। আশা করি নিজের মেয়ে এবং পুত্রবধূকে সসম্মানে স্কুলে দিয়ে এবং নিয়ে আসতে পারবেন। মুখে সবেই ভাত পুড়েছে মনোয়ারও। ছেলের কথা শুনে চিবোতে ভুলে গিয়েছে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এমনিতেই আপনার কোনো কাজ নেই, সারাদিন ঘুরে ফিরে বেড়ান, তাই কাজটা আপনাকেই দিলাম। এর জন্য বেতন দেয়া হবে আপনাকে। অপমানিত হয় মনোয়ার। লজ্জায় মাথা নিচু করে ফেলে। সাহেব শক্ত গলায় বলে, অভি নিজের সীমার মধ্যে থাকো। দাদা ভাই, হালাল কোনো কাজই ছোট নয়, অসম্মানিত নয়। 2 মেয়েকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা একটা সৎ কাজ। সাহেব ফের কিছু বলার সাহস করে না। বলেন পলি বেগম, আমি শুনেছিলাম মিষ্টির বিয়ে ঠিক করা হয়েছে, তাহলে আবার স্কুল যাবে কেন? অভি ওই মহিলার দিকে তাকাই না। আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। তখন মমতা পেছন থেকে বলে ওঠে, বউকে স্কুলে দিলে আরেকটা বেড়ার লগে ভাইকা যাইব। মিলিয়ে নিস আমার কথা। মমতাকে কেউ ডাকছে না বলে সে নিজেই বেরিয়ে এসেছে। তার বোঝা হয়ে গেছে কেউ এগোবে না তার দিকে। পূর্ণতা এতক্ষণ চুপচাপ থাকলেও এবার আর চুপ থাকতে পারে না। চঞ্চল পায়ে এগিয়ে আসে এবং বলে, ভাগতে তো পারি, এই জমিদার সাহেবের নাতি বউ বলে কথা। চরিত্র তো তার মতো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সাহেব পূর্ণতাকে দেখে। মেয়েটার তেজ এবং সাহস দেখে মাঝে মধ্যে তিনি রাগ করতে ভুলে যায়। বুকের পাটা আছে মেয়েটার। এই মেয়েটার মধ্যে তিনি অভির মা অনামিকার প্রতিচ্ছবি দেখতে পায় এবং মনে মনে আফসোস করে। এই সুন্দর ফুটফুটে মেয়েটিরও নির্মম মৃত্যু হবে। কুলের মতন শরীরটা কাটায় পরিণত হবে। কেঁদে উঠবে গোটা শহর। মমতা বেগম আজকে আর তেড়ে এসে পূর্ণতাকে কিছু বলে না, বরং শান্ত হয়ে যায়। মাথার ঘোমটা টেনে স্বামীর পাশে বসে পড়ে। তরকারি দিতে যায় থালায়। পলি মমতার হাত থেকে তরকারির চামচ নিয়ে বলেন, আপনার বয়স হয়েছে, আরাম করুন, আমি দিচ্ছি। চোখ দুটো জ্বলে ওঠে মমতার। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন স্বামীর মুখপানে। সাহেব কিছু বলে না, প্রতিবাদও করে না। ইফাদের ব্যাপারখানা ভালো লাগে না। সে স্পষ্ট গলায় বলে ওঠে, আপনি 2 দিনের অতিথি এই বাড়িতে, যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আপনাকে। তো আমার দাদিজানের কাজে বা হাত দিতে আসবেন না। পলি হাসে, তবে জবাব দেয় না, সরে যায়। মমতার স্বামীর খাবার বেড়ে দেয়। সবার আগে খাওয়া শেষ হয় অভির। সে হাত ধুয়ে উঠে পড়ে। মামুন বলে, ভোট কেন্দ্রে যাবি না? জয়ের ধ্বনি আমার বাড়ির দরজায় এসে দাঁড়ালো বলে আমি কেন এগিয়ে যাব? বলেই অভি চলে যায়। হতাশ হয় 3 চাচা এবং দাদা। ইফাত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে, নিজেকে কি ভাবে ও? জয়ের ধ্বনি শুনবে? পরাজয় নিশ্চিত ওর। ইফতিয়ার চৌধুরী মোটা টাকা বিলিয়েছে গোটা এলাকায়। ইফাদের কথাখানা কারোরই ভালো লাগে না। অভির পরাজয় কেউ চায় না, তবে অভিকে এতটা আত্মবিশ্বাসীও কেউ দেখতে চায় না। পূর্ণতা চোয়াল শক্ত করে ফেলে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় ইফাদের মুখপানে। ইমন বলে, মেজো ভাই, তুমি বাজে কথা বলিও না। ইফাত যেন তেতে উঠল। সে ভাতের থালা ঠেলে দাঁড়িয়ে পড়ে। গর্জিয়ে উঠে বলে, আমার মুখে মুখে কথা বলার সাহস একদম করবি না, বলে দিলাম। ইমন মাথা নিচু করে ফেলে। পূর্ণতা 2 পা এগোয়, চোখ রাখে ইফাদের চোখে এবং বলে, সেই মোটা টাকার মোটা একটা অংশ আপনার পকেটে ঢুকেছে, সেটা জেনে গিয়েছি আমি। হকচকিয়ে যায় ইফাত, সাথে চমকায় সকলেই। দৃষ্টি সবার পূর্ণতার দিকে। রেশমা বেগম হাই হাই করে এগিয়ে আসে পূর্ণতার দিকে। ছেলের দিকে আঙ্গুল সে উঠতে দিতে নারাজ। ঝাঝালো গলায় আঙ্গুল তুলে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের ছেলেকে নিয়ে এরকম বাজে কথা বলবে না, তোমার মুখ একদম ভেঙে দিব। পূর্ণতা রেশমার আঙ্গুল নামিয়ে দেয়।
50,000 টাকা নিয়েছে আপনার ছেলে, সেখান থেকে 5,000 আপনাকে দিয়েছে আর 5,000 মেজো চাচাকে। বাকি 40,000 তার আলমারির দ্বিতীয় তাকের ড্রয়ারে লাল রুমালের ভেতর আছে। ভয়ে সেটিয়ে যায় ইফাত। রেশমা শুকনো ঢোক গিলে মাথা লইয়ে ফেলে। মামুন আর ভাত মুখে দিতে পারে না, গলা দিয়ে ভাত নামা দায়ী হয়ে পড়েছে। সাহেব গম্ভীর গলায় বলে, কি বলছো তুমি? ঠিক বলছি একদম। এই লেনদেন হয়েছে 3 দিন আগে গধূলি বিকেলে পদ্মা নদীর পাড়ে। প্রতিটা ভোট কেন্দ্রে 2 জন করে মানুষ হায়ার করে রেখেছেন আপনার মেজো নাতি। ভোট চুরি করার জন্য লোক রাখা হয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইফাদের। সে পালানোর রাস্তা খুঁজছে। গলা শুকিয়ে পানির অভাব অনুভব করছে ইতিমধ্যেই। সাহেব ভাতের থালা ফেলে দেয়। মুহূর্তেই ঝনঝনিয়ে থালা ভেঙে যায়। ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। কেঁপে ওঠে সকলেই। পলি ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যায়। যার খাচ্ছ তাকেই ডাবাতে চাচ্ছ? নিমক হারামি, তোমার পেটে পাড়া দিয়ে জিহ্বা বের করে দেবো আমি। হাঁটু কাঁপতে থাকে ইফাদের। পূর্ণতা বাঁকা হাসে। যাক, আপাতত কাজ শেষ। অভির কামরার দরজার সামনে পায়চারি করছে পূর্ণতা। ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছে না। মানুষটা এমনিতেই মুখখানা গম্ভীর করে আছে। পূর্ণতাকে ধমক বসিয়ে দিবে না তো? মুহূর্তেই পূর্ণতা ভাবে ধমক দিলে দিবে। 2-1টা ধমক না খেলে যুদ্ধ জয় করা যায় না। দরজা হালকা ফাঁকা করে মাথা ঢুকিয়ে দেয় পূর্ণতা। জমিদার বাবুকে দেখা যাচ্ছে না কোথাও। অতঃপর হালকা ধাক্কা দিয়ে দরজা পুরোপুরি খুলে ফেলে এবং ঢুকে পড়ে কামরায়। বিছানায় নজর পড়তেই দেখতে পায় ডায়েরিখানা। বেশ কাজের ডায়েরি এটা। এই ডায়েরি পূর্ণতাকে জানিয়েছে সব, তাই তো গড়গড় করে বলতে পারে। ঠোঁটের হাসি চওড়া করে পূর্ণতা কালো ডায়েরিখানার পৃষ্ঠা উল্টাতে থাকে। 4র্থ পৃষ্ঠায় লেখা, আমার ভয়ঙ্কর জীবনে কেন এলে তুমি? ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আগলে রাখতে পারবো না আমি। ক্ষমা করো না আমায়, দিও কঠোর মৃত্যু। আমি ভীষণ খারাপ মানুষ, এটাই চিরসত্য। এই ডায়েরি পড়তে গেলেও পূর্ণতার 2টো ভ্রু কুঁচকে যায়। মাথায় ঢুকে নতুন চিন্তা। বুঝতে পারে না ডায়েরির লেখাগুলো। কে লিখে এসব? কী উদ্দেশ্য তার? পূর্ণতা মুখোমুখি হতে চায় এই ডায়েরির মালিকের সাথে। দেখতে চায় তাকে, কিছু প্রশ্ন করতে চায়। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা বরাবরের মতো ডায়েরিখানা খাটের নিচে লুকিয়ে রাখে, যাতে অভির চোখে না পড়ে। বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিল অভি। দৃষ্টি তার আকাশের পানে। কালো গোলাপ বাগানের প্রতিটি গাছে ফুল ফুটেছে আজ। আকাশ পরিষ্কার। দুপুরের রোদের তেজ আজকে প্রখর। অভির চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে। পূর্ণতার অভির পাশে এসে দাঁড়ায়। নাক এবং ঠোঁটের ফাঁক দিয়ে ধোঁয়া বের হতে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে। রেগে কেন আছেন? আমি কি করেছি? অভি আসমান থেকে দৃষ্টি সরিয়ে পূর্ণতার মুখ পানে তাকায়। সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখখানা। বাপাসের নাকে জলজল করছে অভির নামে পড়া নাক ফুলটি, যা পূর্ণতার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। লোকটা তার দিকে তাকালে কারণ ছাড়াই লজ্জা লাগে তার। তাকিয়ে থাকা দায় হয়ে পড়ে। কাচুমাচু হয়ে যায়। অভি ফোঁস করে শ্বাস টানে। নজর ফিরিয়ে নিয়ে বলে, মিষ্টির রুমে যাও। আজকে থেকে তুমি ওই রুমেই থাকবে, মিষ্টির সাথে ঘুমাবে। চমকায় পূর্ণতা আতঙ্কিত গলায় বলে, কেন? আমি কি করেছি? অভি নিজের ডান হাতখানা এগিয়ে পূর্ণতার গালে রাখে। আলতো হাতে কিছুক্ষণ গালে হাত বুলিয়ে অতঃপর শক্ত করে চেপে ধরে। বুড়ো আঙ্গুল ডান গালে এবং বাকি 4 আঙ্গুল বাম গালে। পূর্ণতা ব্যথা পায়। চোখে পানি চলে আসে। ভেজা চোখে তাকাই অভির দিকে। অভির দৃষ্টি কঠিন। সে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, মুখে মুখে একদম তর্ক করবে না, যা বলবো সেটাই করবে, কোনো প্রশ্ন করা চলবে না। পূর্ণতা মাথা নাড়ায়। অভি গাল ছেড়ে দেয়। মুহূর্তেই 2 গাল লালচে রং ধারণ করেছে, যেন রক্ত জমে গিয়েছে। টপ টপ করে 2 ফোঁটা পানি 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে। অভি বিরক্তির নিঃশ্বাস ফেলে। যাও। পূর্ণতা ফুপিয়ে ওঠে।
মন কেন করছে মানুষটা? কিছু বলতে চাই পূর্ণতা। অভির কঠোর দৃষ্টি দেখে বলার সাহস হয়ে ওঠে না। মাথা নিচু করে চলে আসে। অভি তাকিয়ে থাকে পূর্ণতার যাওয়ার দিকে। পূর্ণতা দরজা অবধি এসে থেমে যায়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে অভির দিকে ঘুরে দাঁড়ায়। অভি তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। পূর্ণতা গোমরা মুখে বলে ওঠে, আপনাকে আমি ভীষণ ভালোবাসি নেতা সাহেব। আমার সাথে জল্লাদের মতো ব্যবহার করবেন না। আমার ছোট বুকখানা জ্বলে পুড়ে যায়। বলেই দৌড়ে চলে যায়। অভি ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে বলে, আমি জল্লাদের মতো ব্যবহার করি? অভিরাজের জয়ধ্বনিতে চারিদিক মুখরিত। অভি নামটা সমাজের সকলের কাছে অনুপ্রেরণার একটি নাম। 2-4-10 গ্রামে অভিকে সকলে চেনে এবং ভালোবাসে। অভি নিজের রুমের বারান্দা হতে দেখে সাধারণ জনগণদের। তারা ইফতিয়ার চৌধুরীর থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েও অভিকে ভোট দিয়েছে। অভি মুখ ফুটে তাদের কাছে ভোট চাইওনি কখনো। এই ভালোবাসার প্রতিদান কি দিতে পারবে অভি? এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারবে? চিন্তিত অভি। জয়লাভ করেও সে খুশি হতে পারছে না। ঈশান, ইমন এবং ইফতি অভির পাশে এসে দাঁড়ায়। অভির কাঁধে হাত রাখে ঈশান। অভি অন্যমনস্ক ছিল বিধায় একটু চমকায়। ভাই তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। গম্ভীর দৃষ্টিতে ঈশানের দিকে তাকাই অভি। তারপর তাকাই ইফতির দিকে। ইফতি মাথা নিচু করে, আমতা আমতা করে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি ভাই। অভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। 3 ভাইকে জড়িয়ে ধরে সে। জমিদার তার 3 ছেলের সাথে বাইরে বের হয়। মুখে তার তৃপ্তির হাসি। এত মানুষ কখনোই তার বাড়িতে ভিড় জমায়নি। জমিদার বাড়ির মানুষকে নিয়ে সাধারণ জনগণ কখনোই মাতামাতি করেনি। ঠিক এমনটাই চেয়ে এসেছিল জমিদার। তার এই চাওয়া পূরণ করছে তার নাতি। গেট খুলে দেয় দারোয়ান। হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সকলেই। অভি অভি বলে হুঙ্কার ছাড়তে থাকে। জমিদার হাত উঁচু করে সকলকে শান্ত হতে বলে, কিন্তু কেউ শান্ত হয় না। তারা জমিদারের কথা শোনেও না। অপমানিত হয় জমিদার, সে চুপ করে যায়। অভি বেরিয়ে আসে তখন। 3 ভাই পাশে, অভি মাঝখানে। দাদা, বাবা, চাচাদের সামনে এসে দাঁড়ায়। অভির দর্শনে জনগণের মুখে হাসি ফোটে। কয়েকজন ফুলের মালা বানিয়ে এনেছিল। তারা অভিকে মালা পরায়। অভি জড়িয়ে ধরে তাদের। অতঃপর অভি হাত উঁচু করে সকলকে শান্ত হতে বলে। সবাই শান্ত হতেই অভি বলে, এই জয় শুধু আমার না, আপনাদেরও। আপনারা ভোট না দিলে আমি কখনোই জয়ী হতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি, এবং কথা দিচ্ছি দায়িত্ব থেকে কখনোই সরে দাঁড়াবো না। এইটুকু বলতেই সকলেই হাততালি দেয়। অভি আবারও বলে, আজকে থেকে এই রাজপ্রাসাদের নাম জমিদার বাড়ি নয়, এমপি বাড়ি। এটা সকলের জন্য এই বাড়ির দরজা খোলা। যার যখন যে কোনো প্রয়োজন পড়বে চলে আসবেন এই বাড়িতে। আর এক দফা খুশির ঝড় ওঠে। স্বামীর কথা মন দিয়ে শুনছে পূর্ণতা। সে কালো গোলাপ বাগানের পাশে লুকিয়ে আছে। লুকিয়েছে অভির কথা শোনার জন্যে, সকলের খুশি দেখার জন্যে। এই সাধারণ মানুষের ভিড়ে মুখে রুমাল বেঁধে এসেছে ইফতিয়ার চৌধুরী। বন্দুক আছে তার সাথে। সে মূলত অভিকে মেরে ফেলতেই এসেছে। কিন্তু এখানে এসেই ইফতিয়ার পূর্ণতার উপস্থিতি বুঝতে পারে। না দেখেই অনুভব করতে পারে আশেপাশে পূর্ণতা আছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ইফতিয়ারের। খুব গোপনে বন্দুক রাখে পায়ের কাছে। অতঃপর সন্ধান করতে থাকে মায়াবতীর। পূর্ণতার দিকে যত এগোচ্ছে ইফতিয়ারের হৃদস্পন্দন তত বাড়তে থাকে। বুঝতে পারে খুব কাছে সে, হাতের নাগালে। অবশেষে দেখতে পায় টকটকে লাল কাপড়ের ঘোমটা টানা মায়াবতীকে, যে চুপটি করে বসে আছে কালো গোলাপ গাছের নিচে। গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে অভিকে দেখছে। গোলাপি মনোমুগ্ধকর অধর জুড়ে তৃপ্তিময় হাসি। হৃদয় চলে ওঠে ইফতিয়ারের। মুখখানা দেখে যেমন চলন্ত হৃদয় শীতল হয়েছিল, ঠিক তেমনি ভাবেই ফের চলে ওঠে। আঁখি পল্লব বন্ধ করে নেয় ইফতিয়ার। বিড়বিড় করে বলে, মায়াবতী, তুমি আমার হৃদয় হরণী। তোমাকে না পেলে যে আমি বাঁচব না। তোমার এই কারণে আমি মরে গেলে তোমার এই কোমল হৃদয় কাঁদবে না আমার জন্য? আফসোস হবে না একটিবার? চোখের কোনো অশ্রুকণা জমবে না? এক মুঠো মাটি দিবে তো আমার কবরে?
সারা বাড়ি জুড়ে পূর্ণতার বিচরণ। অভি বেরিয়েছে অনেকক্ষণ হলো। পূর্ণতা অভির কামরায় পা রাখতেই নজর পড়ে খাটের দিকে। সেখানে একটা চিরকুট এবং একজোড়া নূপুর পেয়েছে পূর্ণ। চিরকুটে লেখা ছিল, তোমার জন্য। পূর্ণতার আর বুঝতে বাকি নেই তারপর তার জন্য নূপুর এনেছে। একগাল হেসে নূপুর চোরা পায়ে পড়ে নেয় পূর্ণ। ঝুনঝুন শব্দ হতে থাকে, যাতে পূর্ণতার খুশি আরও বেড়ে যায়। সে গোটা বাড়ি চক্কর দিচ্ছে এবং সকলকে বলছে, আমার এমপি সাহেব উপহার দিয়েছে আমায়। বলতে বাদ রাখে না মমতা বেগমকেও। মমতা বেগম আফসোসের সুরে বলে, আহা, নাতি মানুষ করলাম আমি, আর আমার কপালে উপহার জোটে না। এই মাইয়া তাবিজ করছে আমার নাতি ডরে। পূর্ণতা তর্ক করে না, বরং মমতাকে ভেঙচি কেটে চলে যায় মিষ্টির কামরায়। সেখানে গিয়ে দেখতে পায় মিষ্টি কারোর সাথে কোনো কথা বলছে। পূর্ণতাকে দেখেই ফোন লুকিয়ে ফেলে মিষ্টি। আতকেও ওঠে। পূর্ণতার কপালে সরু ভাঁজ পড়ে, হাসি মুখটা চুপসে গিয়েছে। মোবাইল ফোন জমিদার বাড়িতে অভি ছাড়া আর কারোর কাছেই নেই। পূর্ণতা শুনেছে অনেক দাম মোবাইলের। তাহলে মিষ্টি কোথায় পেল? মিষ্টি আমতা আমতা করে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ভাবি এসো এসো, পড়তে বসি। পূর্ণতা চুপচাপ এগিয়ে আসে, মিষ্টির পাশে বসে এবং সরাসরি প্রশ্ন করে, কোথায় পেলে ফোন? মিষ্টি কি জবাব দেবে বুঝতে পারছে না। মিথ্যে সে গুছিয়ে বলতে পারে না। পূর্ণতা সহজেই বুঝে ফেলবে, তাই সত্যি বলাই উচিত। আমি একজনকে ভালোবাসি ভাবি। কে সে? নাম কি? কোনো ঢোক গিলে মিষ্টি বলে, ইফতিয়ার চৌধুরী। পূর্ণতা চিন্তায় বিভোর। ইফতিয়ার চৌধুরীর সাথে মিষ্টির দেখা কবে হলো? কি করে হলো সব? ফোনই না দিল কি করে? মিষ্টি কাঁপছে ভয়ে। এখন তাকে প্রশ্ন করলে ঠিকঠাক জবাব পাওয়া যাবে না, এটা পূর্ণতা জানে। পূর্ণতা একটু হেসে মিষ্টিকে বলে, আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, আমি তোমার দাদা ভাইকে কিছু বলবো না। মিষ্টি যেন একটু আশ্বাস পেল। সে জাপটে জড়িয়ে ধরে পূর্ণতাকে। পূর্ণতাও দুই হাতে আগলে নেয় মিষ্টিকে। আমি ওনাকে ভীষণ ভালোবাসি ভাবি, উনিও আমাকে ভালোবাসে। খুব তাড়াতাড়ি বাসার প্রস্তাব পাঠাবে। পূর্ণতা মন দিয়ে শোনে মিষ্টির কথা, জবাব দেয় না। তবে মনে মনে ইচ্ছে হয় ইফতিয়ার চৌধুরীকে দেখার। পূর্ণতার বাবা মা মিষ্টি নিয়ে এসেছে। মেয়ের জামাই ভোটে জিতেছে, তাদের তো আসা উচিত, কিন্তু বেশ জড়তা কাজ করছিল। জমিদার বাড়িতে তাদের ঢুকতে দেওয়া হবে না এটা তারা জানে, তবুও এসেছে। দূর থেকেও যদি মেয়েটাকে এক পলক দেখতে পায়, মেয়ের সুখ দেখতে পায়। জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে। দারোয়ান ঘুমুচ্ছে চেয়ারে বসে। ডাকার সাহস হচ্ছে না দারোয়ানকে। ডাকলে বকাবকি করবে, ঢুকতে দিবে না। সেলিনা বেগম মাথার ঘোমটা টেনে বলে, ডুপ্পা দিব না আমগো, ল চইলা যাই। সেলিম উকি দিয়ে বলে, এক ফোঁটা খারাই, যদি পূর্ণ এদিকে আসে চোখের দেখা কান দেখতাম। দীর্ঘশ্বাস ফেলে সেলিম, মনে মনে দোয়া করে যাতে তাদের মেয়ে এই দিকে আসে। তখনই পেছন থেকে জিপ গাড়ির আওয়াজ ভেসে আসে। চমকে ওঠে দুজনেই, কাছুমাছু হয়ে দাঁড়ায়, মাথা নিচু করে ফেলে। জিপ গাড়িতে অভি ছিল। ওনাদের দেখে এসে গাড়ি থামিয়ে নামে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? সেলিম অবাক হয়ে সালাম ফেরায়, মাথা নিচু করে বলে, ভালো আছি আব্বা, তোমা করে দেখবার আইছিলাম। ভালো করেছেন, ভেতরে আসুন। না না আব্বা, ভেতরে যাবো না, পূর্ণরে একটু ডাইকে দিবা, এক নজর দেখবার মন চাইছে। অভি সেলিমের হাত ধরে, আব্বা এটা আপনার মেয়েরও বাড়ি, আপনার যখন মন চাইবে আসবেন, পূর্ণতাকে দেখবেন। চলুন তো আম্মা, আসুন। অভি সেলিমের হাত থেকে মিষ্টির প্যাকেট নেয়। দারোয়ানকে ডেকে গেট খুলতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই ওনাদের নিয়ে ভেতরে যায়। লজ্জা করছে সেলিনার। ছেঁড়া রংচটা শাড়ি তার, কত বড় বাড়ির বউ তার মেয়ে। বাবা মাকে দেখে নিশ্চয়ই লজ্জায় পড়বে। অভি সোফায় বসায় সেলিম ও সেলিনাকে, তারপর ডাকে পূর্ণতাকে। পূর্ণতা, কোথায় তুমি? দেখে যাও কারা এসেছে। পূর্ণতা নিজের রুমেই ছিল। অভির ডাকে দৌড়ে বেরিয়ে আসে। বাবা মাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কতদিন পরে দেখলো বাবা মাকে। অভি নতুন কাজের মেয়ে জবাকে ডেকে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে খাবারের ব্যবস্থা করতে বলে।
এবং নিজে চলে যায় রুমে। মমতা বেগম দূরে দাঁড়িয়ে দেখছে সব, কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। ছোট লোক যাদের সামর্থ্য নেই চোখ তুলে তাকিয়ে কথা বলার, তারা এসে জমিদার বাড়ির আসনে বসে। এসব চোখে দেখা যায়? পলি মমতার দৃষ্টি খেয়াল করে তাকায় পূর্ণতার বাবা মায়ের দিকে, আলতো হেসে বলে, এত অহংকার করতে নেই, আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে। মমতা চোখ পাকিয়ে তাকায় পলির দিকে। আপনাকে একটু ভয় পাই না আমি, আমরা দুজনে কিন্তু ওই জমিদারের বউ, অধিকার সমান সমান, তো চোখ রাঙিয়ে লাভ নেই। মমতা জবাব না দিয়ে চলে যায়। পলি এগিয়ে যায় পূর্ণতার বাবা মায়ের দিকে, ওনাদের সালাম দিয়ে গল্প করতে থাকে। শিউলি এবং জবা মিলে খাবার দেয় ওনাদের, খেতে চায় না ওনারা। পূর্ণতা এবং পলি জোর করে খাওয়ায়। বাবা মায়ের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটে পূর্ণতার। তারা চলে যেতেই খুশি মনে অভির রুমের দিকে ছোটে। অভির রুমের দরজা বন্ধ, পূর্ণতার হাসি মুখটা চুপসে যায়। দরজা কেন বন্ধ করেছে লোকটা? হাতের সাহায্য দুবার টোকা মারে দরজায়, কিন্তু কোনো সাড়া নেই। এবার পূর্ণতা ডাকতে শুরু করে অভিকে।